সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দর্শক যারা আমাদেরকে দেখছেন, আজকে আমরা অবশ্য 8 মিনিট পরে আসলাম। তারপরেও এই করোনা মাঝখানে সময় থেমে থাকলেও সময় ঠিক থামায়নি। আমরা 8 মিনিট পরে ঠিকই চলে আসলাম আপনাদের সামনে, এবং আপনারা জানেন যে আমাদের আজকে কঠিন আলাপের 8 নাম্বার যে পর্বটি, এই পর্বটি আমরা সাজিয়েছি খুব কি বলবো, পাওয়ারফুল কোনো কথাবার্তা, পাওয়ারফুল লোকজন, ঠিক বুঝতে পারছি না, আপনারা অনিয়ার দেখলে বুঝবেন। আমাদের আজকের বিষয় হচ্ছে করোনা, শুটিং, সমিতি এবং বিশৃঙ্খলা। এই 4টা বিষয়ের পাশাপাশি আমরা আমাদের নাটক নিয়ে কথা বলবো, নাটকের কি অবস্থা, হয়তো কিছু কথা আসবে আমাদের সিনেমা নিয়েও। আমাদের এখানে আজ কথা বলার জন্য যারা এখানে উপস্থিত আছেন আপনারা আগেই জেনেছেন সবার কথা, তারপরে একটু পরিচয় করে দিয়েছি। আছেন আমাদের এখানে নাট্যকার, অভিনেতা দুটো মিলেই রওনক হাসান। আমাদের এখানে আছেন নির্মাতা শাহনেওয়াজ কাকলি, নির্মাতা ইমেল হক, এবং আমাদের একজন চিত্রগ্রাহক আছেন নিয়াজ মাহবুব ভাই। হ্যাঁ, সবাই আশা করছি করোনার এই সময়ে আপনারা সবাই ভালো আছেন, এবং আপনাদের ভালো থাকাটাই অবশ্যই আমাদের সবারই কাম্য, সবারই কামনা। তারপরেও একটু একদম ছোট করে অনুষ্ঠানের শুরুতে একদম ছোট করে জানবো যে করোনার অনেকদিন হয়ে গেল আমরা সবাই ঘরে আছি, আপনারাও আছেন। দীর্ঘদিন আপনাদের জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা দুঃখ ছিল যে আপনারা ছুটি পান না, কাজ নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। এখন কি ঘরে থাকতে থাকতে ঘরের লোকজন বিরক্ত হয়ে গেল কিনা? আগে না পেয়ে বিরক্ত ছিল, এখন পেয়ে বিরক্ত হয়ে গেল কিনা? ঘরে কেমন আছেন আপনারা একটু জানাবেন। রৌনক ভাই, আপনার থেকে শুরু করি। আসলে ছুটি পাই না, ছুটি পাই না, কিন্তু ওই সবসময় বলে না একটা কথা যে ভালো কিন্তু বেশি ভালো ভালো না। তো ব্যাপারটা আসলে সেরকম দাঁড়িয়ে গেছে। ছুটি আসলে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ঠিকঠাক, কিন্তু সেটা 50 দিন যদি হয় এবং আরো যদি 50 দিন এটি বাড়ে বা 100 দিন বাড়ে, তাহলে তো মানে স্থির থাকা এবং ভালো থাকা খুবই মুশকিল। যেখানে আমাদের মতো যারা দৈনিক ভিত্তিতে উপার্জন করি, আমরা দিনমজুর বলতে পারি, দিন ভিত্তিতে আমাদের পারিশ্রমিক হয়, আমাদের কোনো বেতন নাই, কোনো ফান্ড নাই, কিছু নাই। তো সেই জায়গা থেকে বিষয়টা আসলে খুব সুখকর না। মানে ভীষণ টেনশনে আছি, ভীষণ ভয়ে আছি। এখনো সুস্থ আছি, কিন্তু শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে আসলে পুরোপুরি সুস্থ আমরা কেউই বোধহয় নেই। আচ্ছা, ধন্যবাদ। শাহনাজ কাকলি, কেমন আছেন? অনেকদিন ঘরে আছেন, মানে ঝড়ে বিপদ হচ্ছে ভালো না? আছি, ঘরে আছি মানে নিরাপদ আছি। বাইরে ঘোরাঘুরি করলে হয়তো করোনা হতো, তো যেহেতু ঘরে আছি, সচেতন আছি, নিরাপদে আছি, এটা ভালো লাগছে। কিন্তু বাহিরে না গেলে আমরা খাবো কি? আমাদের তো বাহিরেই উপার্জন করতে হয়, সেটা হচ্ছে একটা খারাপ লাগার বিষয় যে একেবারে আয়হীন, একেবারে আমরা কর্মহীন হয়ে ঘরের মধ্যে বসে আছি এতটা দিন, 2 মাস হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে খারাপ লাগাটা শুধু ওখানেই। আর ঘরে থাকতে তো খুব বেশি খারাপ লাগে না কখনোই। আমি আর প্রাণ দুজনেই খুবই বাসা এনজয় করি। প্রথম থেকেই আমরা বাসায় থাকতে ভালোবাসতাম, কিন্তু কাজের ভাবে হয় না। আর এখন শুধুমাত্র এই যে আমরা এতদিন নিরাপদের জন্য বাসায় ছিলাম, কিন্তু আস্তে আস্তে তো বাসার খাবার ফুরিয়ে যাচ্ছে, প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে যাচ্ছে। সেই জিনিসগুলোর জন্য তো আমাদেরকে বাইরে বের হতে হবে, সেই জিনিসগুলো আমাদের জন্য অর্থের প্রয়োজন আছে, সেই অর্থটার যোগান দিতে হবে। তো আমরা তো বাহিরে এখন গেলেই যে কাজ পাবো বা আমাদের জন্য কেউ কাজ নিয়ে বসে আছে তা কিন্তু না। সেটা একটা বিশাল বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিল্পী সমাজের ব্যাপারটা তো একেবারেই আলাদা। আমাদেরকে তো ওই রণক হয়ে বললো যে দিন মজুরের মতন, দিন এনে দিন খাওয়ার মতন, হ্যাঁ, ডে পেমেন্টে আমাদের পেমেন্ট হয়। তো সেখানে এরকম করোনা আসবে তো অনেকেই হয়তো জানতো না। সবাই তো সবসময় যে পুঁজিটাকে তুলে রেখেছিল তাও না। তো এটা আসলেই একটা হুমকির মুখে চলে গেছে, জীবন থ্রেট। করোনার চাইতে এখন আয়ের একটা বিশাল বড় থ্রেট চলছে। ধন্যবাদ কাকলি আপনাকে। ইমেল ভাই, কি অবস্থা বলেন? এই সময় অনেক ব্যস্ত থাকা, অনেক দিন যাবত বাড়িতে। আমাদের তো আসলে আমরা যারা ডিরেকশন দেই, আমরা তো আসলে মাসে 30 দিন কাজ করি না। তো
তো মোটামুটি এটা একদম অভ্যস্ততার মধ্যেই আসে আর কি, মানে এটা আমাদের অভ্যাস আছে আর কি বাসায় থাকার, আমরা যারা ডিরেক্টর। আমরা তো সব ম্যাক্সিমাম হলো বা কত মাসে 10 দিন 12 দিন কাজ করি আর কি। তো যেটা হয়েছে এটা তো আসলে এখন আমাদের নিজের সুস্থ থাকার জন্য আর আমার পাশাপাশি অন্য মানুষের সুস্থ থাকার জন্য নিজের বাইরে থাকতে হবে। প্রথম আমি আসলে একদমই বোর হচ্ছি না, বরঞ্চ মনে হচ্ছে নিজের একটা আপডেট করার এখন সময় পাইছি আর কি। নতুন দেখা গেছে আগে রেগুলার কাজ করার কারণে অনেক কিছু দেখতে পারতাম না, অনেক কিছু স্কিপ করা লাগতো। এখন একটু পড়াশোনাটা আবার অনেক আমি আবার নতুন করে অনেক কিছু পড়াশোনা শুরু করতে পারছি, নতুন অনেক সিনেমা টিনেমা আমার নতুন অনেক উইংস খুলতেছে আর কি। আমার কাছে মনে হয়েছে টানা চলার পর একটা ব্রেক দরকার হয়তো আমাদের, ওই ব্রেকটা জরুরি ছিল। আর যদি আইন ক্যামের বিষয়টা বলি, আইন ক্যাম তো অবশ্যই একটা ফ্যাক্ট, কারণ আমাদের সারা বছর আমরা যা ইনকাম করি দুইটা ঈদ বা উৎসবের সময় আমাদের আর্টিস্ট বলি ডিরেক্টর বলি আমরা যারা কাজ করি এই সময়টা আমরা আসলে একটা ভালোই মানে সারা বছরের ইনকামটা আসলে এই সময়টাই করা হয় আর কি আমাদের। হ্যাঁ, কারণ সারা বছর তো আমাদের অত কাজ হয় না, খুবই কম কাজ হয়। তো এইটা তো একটু মুশকিল, একটু ঝামেলা হচ্ছে, কিছু করার নাই। বাংলাদেশের তো 80% মানুষই ফ্রিল্যান্সার আসলে, সে ব্যবসায়ী বলি, রিক্সাওয়ালা বলি, আর আমরা যারা আছি সবাই তো ফ্রিল্যান্সার অলমোস্ট। তো কিছু করার নাই আসলে, থাকতে হবে। ওকে, ধন্যবাদ ভাই। নিয়াজ মাহমুদ ভাই, মানে ইমেল ভাই যেটা বলল পরিচালকদের হয়তো থাকা, হ্যাঁ বলো। হ্যাঁ, একদমই ভালো নাই। রণক ভাই যেটা বললো যে বেশি ভালো ভালো না আসলে। হ্যাঁ, কারণ আমরা তো আসলে আমাদের সেক্টরটাই তো আসলে ডিফারেন্ট, যে আমরা রেগুলার যেমন অন্যরা চাকরি করে 10টা to 10টা 10টা to 5টা বাসায় আসে, কিন্তু আমরা হয়তো শুটিং না থাকলেও আমরা কোনো না কোনো অফিসে বা কোনো না কোনো আড্ডায় আমরা মিলি, যেখানে আমরা হয়তো বা রাতে 11টা 12টা এই সময় বাসায়, তখন ফ্যামিলিকে একটু সময় দিই। ফ্যামিলি এই সময়টা ফ্যামিলির জন্য খুব ভালো যে ফ্যামিলি একটু পেয়েছে আমাদেরকে, কিন্তু এতটাই বেশি হয়ে গেছে এখন ভালো লাগছে না ওভাবে, যে কখন আড্ডা দিতে যাব, কখন একটু মগবাজার মোড়ে যাব, কখন একটু শুটিং করব, শুটিং না করলে শুটিং দেখতে মন চাচ্ছে, এতটাই বোর লাগছে আসলে। আচ্ছা, ধন্যবাদ রণক ভাই। ঈদ আসলে ঈদের মোটামুটি আমরা দেখি যে মাস দুয়েক আগ থেকে একটা হই হুল্লোড় লেগে যায়, সবার ব্যস্ততা, শিডিউল নিয়ে টানাটানি, কাড়াকাড়ি, কার কি অবস্থা এই সেই। তো এইবার তো আসলে ঈদের প্রিপারেশন বলতে যা বোঝায়, ঈদের শুটিং বলতে যা বোঝায় সেই ব্যাপারটা হয়নি। তাহলে আসলে ঈদের নাটকের কি অবস্থা হবে? যেহেতু ঈদ আসলে স্পেশাল আমরা সবসময় বলি, কাজে স্পেশাল ব্যাপারটা আসলে কি হবে? যেটা হচ্ছে যে ঘটনা, মানে শুধু ঈদ না, আমরা 26শে মার্চ বলি, 21শে ফেব্রুয়ারি বলি, পহেলা বৈশাখ বলি, তারপরে এখন ঈদ এসছে, মানে আমরা 3-4টা উৎসব কিন্তু এবং উপলক্ষ কিন্তু আমরা মিস করে ফেলেছি, আমরা কাজ করতে পারিনি। তো রবীন্দ্রনাথের জন্মদিন গেল, মানে এমন কোনো বছর যায়নি যে রবীন্দ্রনাথের জন্মদিন এবং প্রয়াণ দিবসে আমার একাধিক নাটক প্রচার হয়নি। এবার একটিও নতুন নাটক ছিল না, পুরোনো নাটক শুধু একটি প্রচার হয়েছে। তো এইসব জায়গা থেকে মানে ঈদের যে বিষয়টা, মানে ঈদ আসলে হয় কি, মানে আমরা প্রত্যেকেই রিচার্জ হই। সেটা কিরকম, সেটা নাট্যকার, পরিচালক, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার সবাই রিচার্জ হই কিরকম, ঈদে একটু বাজেটটা একটু ভালো থাকে, ঈদে একটু অন্যরকম কাজ করবার এক ধরনের প্রয়াস থাকে। তো এই ঈদ কেন্দ্রিক কাজগুলো করেই কিন্তু প্রত্যেকটা আর্টিস্ট, ডিরেক্টর, রাইটার তাদের ক্যারিয়ারটাকে আরো 1 বছর এক্সটেন্ড করে নিয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সবকিছুই তো এখন বন্ধ, কোনোভাবেই আসলে আমরা কিছুই করতে পারছি না। আর সেই সব জায়গা থেকে চ্যানেল থেকেও আমরা আসলে অতটা কোনো দিক নির্দেশনা বা আলোচনা ওইভাবে বিভিন্ন চ্যানেল থেকে আমরা পাইনি যে তারা কি ভাবছেন বা কি আসলে বিষয়। তো তারা কিভাবে তাদের ঈদ আয়োজন সাজাবেন আমি ঠিক জানি না। তো হয়তো পুরোনো নাটক যেগুলো বানানো ছিল সেগুলো হয়তো প্রচার হবে অনেকের। এছাড়া বিশেষভাবে বিশেষ যত্ন নিয়ে বিশেষ বাজেটে একটু অন্যরকম গল্প বলার চেষ্টা, সেটা বোধহয় এবার আর দেখা যাবে না। কাকলি, আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে আমরা শুনলাম যে অনেকেই তাদের হয়তো পুরোনো নাটকগুলো চ্যানেলগুলোতে জমা দিচ্ছে বা পাঠাচ্ছে। ঈদের বিশেষ নাটক বা আমরা যে ব্যাপারগুলো বুঝতাম, যে সেই বিশেষত্বের ব্যাপারটাকে হারাচ্ছে বা হারাবে এবার, নাকি আমরা আসলে সব উপলক্ষে একই নাটক বানাই, মানে অনিয়ার হলে সবাই একই ফ্লেভার পাবে? ঈদের বিশেষত্ব আসলে অনেকদিন আগেই হারিয়ে গেছে। ঈদের বিশেষত্ব গত কয়েক বছরে আসলে নেই। খুব বাজে নাটক প্রচার হয়, প্রচুর নাটক, 1000, 1200, 1500 নাটক বিভিন্ন চ্যানেলে চলে, কিন্তু খুব মানসম্মত নাটক
গত কয়েক বছরে হচ্ছে। আর এত নাটকের ভিড়ে খুব ভালো প্রোডাকশন গুলো যেমন সবাই জেনে যায় আবার হারিয়েও যায়, হ্যাঁ দুটোই হয়। আর এবার আমরা নাটক করতে পারছি না, এটা তো একটা বৃহৎ স্বার্থ, শুধু আমাদের দেশের জন্যই যে তা না, একদম বিশ্বব্যাপী একটা রোগ অসুখ। তো সেক্ষেত্রে আমাদেরকে তো একটু স্যাক্রিফাইস করতেই হচ্ছে। সবারই কর্মটা শুধু শুধু যে আমাদের কর্মটাই বন্ধ আছে তা না, চাকরিজীবী ছাড়া অনেক ইন্ডাস্ট্রি অফ আছে। তারপরে আমাদের মতন আরো যারা মাঠ লেভেলের দিনমজুর আছেন তাদের তাদের কাজও তো বন্ধ। এমন তো না যে রাস্তায় মাটি কাটা হচ্ছে বা বিল্ডিং এর কাজ হচ্ছে। এইটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে এখন। আমরা যারা টেলিভিশন আর্টিস্ট এই ঈদের একটা সিজনে কাজ করতাম বা ঈদকে উপলক্ষ করে আমাদের একটা বাড়তি বোনাসের মতন একটা আয়ের উৎস ছিল, সেই জিনিসটা যেহেতু আমাদের হচ্ছে না এবার, কিন্তু জীবন তো থেমে নেই, প্রতিদিনই তো বেঁচে আছি। তো সেক্ষেত্রে শিল্পীদের কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। এবং আজকে 2 মাসের মতো হতে চললো শিল্পীদের নিয়ে সরকার একটি টুবাক্য করলো। শিল্পীদের কোনো মানে একটা লিস্টেও নাম উঠলো না। আমি শুধু টেলিভিশন শিল্পীর কথা বলছি না, এখানে কিন্তু যিনি পারফরম্যান্স দেখায়, যিনি যাত্রা করেন, যিনি সার্কাস দলের সাথে আছেন, সব ধরনের শিল্পী যারা পালা গান গেয়েও জীবন অতিবাহিত করতো বা বাজারে বাজারে গিয়ে গান করতো, তাদেরও তো ইনকাম নেই। এখন টোটাল একটা শিল্পী সমাজ একটা দারিদ্রতার মুখের মধ্যে আছে। হ্যাঁ, এখন আমি জানি না এই দারিদ্রতা কতক্ষণ শিল্পের মধ্যে থাকবে। একটা সময় এসে তো জীবন তো পেট তো মানুষকে চলতে হবে। আমি আসলে ঈদের চাইতেও বেশি টেনশন করছি, যেটা ভাবছি যে আমাদের পরবর্তী সময়টা কেমন যাবে। হয়তো ঘরে বসে আমরা লিখছি এখন বা লিখতে পারছি, একটা চেঞ্জও হয়তো আসবে। আমি চাই একটা চেঞ্জ আসুক। খুব মূল্যবোধ ছাড়া কোনো বাজে নাটকের আসলে আর দরকার নেই। আমার মনে হয় একটা প্রয়োজনীয়তার দরকার আছে। মানুষের কাপড়, খাদ্য, ওঠা বসা, কথা, হ্যাঁ প্রতিটা জিনিস একটা প্রয়োজন এবং একটা ছকের মধ্যে আসে। অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন এই করোনা মুক্ত করে দেয়, করোনার পরে যেন আর না থাকে। আমরা ভালো নাটক, ভালো সিনেমা, ভালো প্রোডাকশন তাই চাই। মেধাবী শিল্পীরা কাজ করুক, একাত্মতা আসুক, ইউনিটি আসুক, রেসপেক্ট আসুক, সম্মানটা আসুক, সুন্দর একটা সময় আসুক বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য। ধন্যবাদ ধন্যবাদ কাকলি। ইমেল ভাই, আমি যে ব্যাপারটা জানতে যাব যে আমরা বাজেট কমে যাওয়ার পেছনে যেই ব্যাপারটা বলি, যে আমাদের হয়তো চ্যানেল বা এজেন্সি বা সবাই মিলে বিভিন্ন সুযোগের নিচ্ছে, নিয়ে বাজেট কমাচ্ছে, এবং আমরা দেখা যাচ্ছে যে বাজেট কমে কোনো সমস্যা হচ্ছে না, যে আমরা নাটক পেয়ে যাচ্ছে, নাটকের কিন্তু অভাব নেই। বাজেট কমতে কমতে হয়তো জিরোতে আসলেও জিরো বাজেটে হয়তো নাটক চলে যাবে। এইবার করোনার এই সংকটে, হ্যাঁ এই সংকটে দেখা গেল যে যারা নাটক দেবে চ্যানেলগুলো যদি এই সুযোগে আবার বাজেট কমিয়ে দেয়, যে না আপনি তো ঈদ উপলক্ষে করেন নাই, আগে করছেন, আমি তো ঈদের মার্কেটে এত টাকা নেব না, এই সুযোগে যদি তারা কমিয়ে দেয়, এবং বাংলাদেশে একবার কমলে সহজে আমরা বাড়তে দেখি না, শুধুমাত্র কাঁচা বাজারে দেখি বাড়লে কমে না। তো এই সুযোগটা যদি নিয়ে নেয়, আসলে আপনারা কি একটু হুমকি অনুভব করছেন কিনা এই ব্যাপারে? এই সংকটটা তো অবশ্যই আছে, এই সংকটটা, এবং এইটাই হবে আসলে। কারণ আমাদের এখন চান্সটা ছিল কি, আমরা যদি সবাই, কারণ আমাদের তো ওই গাছটা নাই যে আমরা স্ট্রাইক করে বললাম যে ভাই আমরা 1 মাস কাউকে কাজ দিব না। আমি ডিরেক্টরের জায়গা থেকে, আমি আর্টিস্টের জায়গা থেকে বলবো না, প্রডিউসার, সিনেমাটোগ্রাফার, ওইটা আলাদা সাবজেক্ট। আমি অ্যাজ এ ডিরেক্টর আমি কখনো স্ট্রাইক করতে পারি নাই যে ভাই আমি আগামী 6 মাস, বা আমার সংগঠন যে আগামী 6 মাস আমরা কোনো নাটক দিব না টিভিতে, কিছু কিছু জিনিস ঠিক না হলে, বাজেটিং ঠিক, তারপর হলো যে একদম ওই তারকা হলো আর্টিস্টের জন্য। সাপোজ আমার একটা ইয়ের জন্য দরকার হলো এখন আশিস খন্দকারের চ্যানেলটা, আশিস খন্দকারের দিয়ে নাটকটা আমার সেল হবে না, আমার কাউরে লাগবে যারা চেহারা বিক্রি করা যাবে, ঠিক আছে, এটারও দরকার আছে। এটা কমার্শিয়াল মিডিয়াতে এটা হবে। শাকিব খান ছাড়া সিনেমা যেরকম চলবে না, যদি আমি ব্যবসা করতে যাই, ব্রাড পিট ছাড়া তো বড় সিনেমা বানানো হয় না। তো ওইটার একটা বিষয় আছে। কিন্তু তারপর যে রনক ভাই বললো এক্সপেরিমেন্টাল কাজগুলো যেরকম আমরা করতে পারতাম ঈদের সময়, কারণ বাজারটা বেশি থাকতো, মনের মতো করে গল্পটা বলা যাইতো।
অনেক ভাইয়ের আমরা একটা শুটিং এর এক্সপিরিয়েন্স আছে, আমরা 6 দিন 7 দিন শুটিং করছি, 6 দিন শুটিং করছি, আমাদের দুইটা সিন মন মতো হয় না। আমরা পরের দিন অনেক ভাইয়ের আরেকজনের ডেটে আমরা একটু সাফল করে আসাম শুটিং অনেক ভাই মনে আছে তো আপনার, আমরা প্রায় 250-300 লোক অ্যারেঞ্জ করে একটা মশাল, কিচ্ছু না 10 সেকেন্ডের একটা শটের জন্য আমরা সারাটা রাত কষ্ট করছি মশাল নিয়ে মানুষ আসবে। তো ওইটা তো আর দিবে না, কারণ চ্যানেল এখন বুঝে ফেলবে যে ভাই মশাল মিছিলের দরকার নেই আমার, তুমি বাসায় বসে সুন্দর করে রুমের মধ্যে গল্প বলবো, আমি হাজবেন্ড ওয়াইফ, আগে তো বাবা মা মারাই ফেলছিলাম, এখন হবে কি বাল বাচ্চাও লাগবে না, এখন বড় লাগবে না ভাই, তুই তো নিজের গল্প বল, ও কবিতা আবৃত্তি করবে, বারান্দায় যাবে, সুন্দর স্কাই ধরবে, সুন্দর বাতাসে দুলবে, স্লো মোশনে একটু হাঁটবে, পানি খাবে, চা খাবে, এরকম গল্প সংকটটা আছে। ওর বাজেট করে আমরা ধরলাম ও নেয় 2 দিনে বা 3 দিনে, আমরা ধরলাম যে উনি 50 থেকে 1 লাখ টাকার মধ্যে নেয়। ওনার একটা বাজেট করা হলো 2 দিনে ক্যামেরা ভাড়া কত, হয়তো এত লোক নাই, ক্রু কমে গেছে, তাহলে ভাই 1.5 লাখ টাকা বানাবা, তোমার একটা রেমুনারেশন ধরে আমরা ঠিক করে দিলাম যে ভাই 2 লাখ টাকায় বানাবা, যেটা তাও মাঝখানের 3-4 বছর কিন্তু একটু বাজেটটা বাড়ছিল। মানে আমরা তো 7 লাখ টাকার গল্প খালি শুনছি, 8 লাখ টাকার গল্প শুনছি, আমি নিজে পাই নাই, আশফাক ভাইকে পাইছিলাম আমার বসকে, আমি নিজে 4 লাখ 4.5 লাখ টাকা পাইলে খুব সন্তুষ্ট থাকতাম, আচ্ছা ঠিক আছে ঠিকঠাক মতো কাজটা করা যাবে। সেই বাজেটটা যখন অর্ধেক হয়ে যাবে, আমি ঈদের সময়টা বলতেছি, কারণ না আমি তো ঈদটাকে টার্গেট করি আসলে, ঈদের সময় আমি একটু মন মতো গল্প, এই সংকটটা অবশ্যই হবে, কিন্তু এটা আমাদের চান্সেস ছিল যে ভাই আমি কোনো কাজ দিব না, আচ্ছা যেগুলো আগে ওয়ার্ক করা হয়ে বানাই ফেলছে সেটা চলুক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে ওইটা আগে বানাই ফেলছে, কিন্তু আমার রেডি আমি তো ঈদের জন্য বানাই নাই বা আমি স্পেশাল কোনো অকেশনের জন্য বানাই নাই, সেটা তো আমার ইথিক্যালি আমি দিতে পারি না। আমি একটা কাজ রনক ভাইয়ের জন্য বানাইছি, এখন রনক ভাইরে বললাম রনক ভাই বস আপনি এটা মাফ করে দেন, কৃষক ভাইয়ের তো ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেল আছে, আমি যদি একটু এখন ওনার কাছে চালাই, বললো যে ঠিক আছে এটা আমার চলা দিয়ে ধরলাম, উনি প্রডিউসার আর কি, আমার কাজটা চলা দিয়ে কথা, তাহলে চলা দিয়ে কথার কারণে কি হবে জিনিসটা, অবশ্যই টাকাটা কমবে, টাকা যখন কমবে টাকার মানও কমবে, কারণ নতুন একটা ডিরেক্টর ঠিক আছে বাবার পকেট থেকে টাকা খরচ করে হয়তো 2-3টা প্রোডাকশন করবে, কিন্তু যখন সে নিজে এটা এজ এ প্রফেশন নিবে যে ভাই এটা আমার প্রফেশন, আমি আর কিচ্ছু করি না শুধু এটা করে খাই, তখন কি হবে, তখন কিন্তু সে যে আমাদের মধ্যে এসে বলবে যে বাজেটের সংকট, কিন্তু সংকটটা কিন্তু ও নিজে তৈরি করছে, কিন্তু এখন আমাদের চান্সেস ছিল চ্যানেলের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, চ্যানেলকে এই আর্জিটা দেওয়া যে ভাই তুমি আমার বাজেটটা দাও, দেখছো যে ভালো বাজেট হলে ভালো কাজটা হয়, কিছু কাজের হয়তো খরচ কম হবে, কিছু কাজের টাকা লাগবে, কিন্তু আপনি তো একটা না দিতে পারেন না যে ভাই এই টাকা 7টা নাটক যাবে, 7টা নাটকের সমান বাজেট তো হইতে পারে না, চাকরি আবার একটা কাজ কুষ্টিয়া শুটিং করবে, সেটার বাজেট 10 লাখ টাকা লাগতে পারে, আমি একটা কাজ উত্তরা শুটিং করবো, সেটা আমার 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা হয়ে যেতে পারে। নিয়াজ ভাই চিন্তা করলে এটা কক্সবাজার বা সেন্ট মার্টিন গিয়ে শুটিং করবে, আর সেন্ট মার্টিনে যদি 30 জন 35 জন ক্রু যায় তাহলে বাস ভাড়াও আসে কত, এইটার এখন চান্সেসটা ছিল আমাদেরকে সেই জিনিসটা করার, বাট আমরা এই সুযোগটা হারাইলাম নিজেদের মানে খুব কম সময়ের একটু লাভের জন্য আর কি। আচ্ছা ইমেল ভাই আপনার কাছে আরেকবার পরে আসতেছি। নিয়াজ ভাই আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে সবাই মোটামুটি যার যা অবস্থায় আছে মোটামুটি হয়তো পেমেন্টও হয়তো সেটে পেয়ে যায়, কিংবা পরিচালকের হাতে টাকা আসে, পরিচালক ভাগ করে দেয়। আপনার যা টেকনিক্যাল মানুষ, আপনাদের যে বকেয়া টাকাগুলো প্রযোজক পরিচালকদের কাছে পাও না, এই করোনা সংকটের এই সময় আপনারা কি সেটা টাকাগুলো কি আসলে পাচ্ছেন, বা আপনাদের পাওনা কি আছে মার্কেটে? অনেক অনেক আছে পাওনা, আমাদের অনেক মেম্বারদের, যেমন আমাদের অ্যাসোসিয়েশনই আমরা বলেছিলাম, আমাদের অনেক মেম্বারই আমাদেরকে বলেছিল ভাই আমরা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শুনেছি। আচ্ছা, আমাদের অ্যাসোসিয়েশনের এই অনেক মেম্বারই এর মধ্যে আমাদের কাছে কমপ্লেইন করেছে যে ভাই আমরা এই কাছে টাকা পাই, আমরা প্রণোদনা চাই না, আমরা যদি আমাদের পাওনা টাকাটাও এই মুহূর্তে পাই তাহলেও কিন্তু আমরা অনেক ভালোভাবে থাকতে পারি। সেটা নিয়েও আমি ডিরেক্টরদের 2-1 জনের সাথে কথা বলেছি, পরিচালকের সাথেও কথা বলেছি, কিন্তু তারা এই সময়ও তারা এক্সকিউজ দিল যে এটা এখন আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না। বুঝতেছি যে এটা এখন একটা করোনাকালীন এই দুর্যোগকালীন সময়ে আসলে কেউই টাকাটা ছাড়বে না, কিন্তু এই সমস্যার সমাধান যে কবে হবে এটা আসলে আমি নিজেও বলতে পারি। আমাদের অনেক মেম্বারই টাকা পায়। আচ্ছা ধন্যবাদ নিয়াজ ভাই। রৌনক ভাই, এই রিসেন্ট একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে আবার একটু মানে করোনা মাঝখানে একটু অস্থিরতা বলেন, আলোচনা বলেন, আমরা আবার নাটকের জায়গা থেকে আমরা একটু আলোচনায় চলে আসলাম নাটকের মানুষগুলো একটা শুটিং নিয়ে। মানে এই শুটিং এর ব্যাপারটা আসলে কেন হলো, বা এরকম একটা ব্যাপার যেখানে
আপনারা সবাই সংগঠনগুলো মোটামুটি কিছু দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জনের বাসায়, আপনি নিজেও আমি দেখেছি যে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন যাদের প্রয়োজন আছে তাদের কাছে আপনাদের টিম নিয়ে। এই যে সবাই যখন সবার দিকে তাকাচ্ছেন সবাই মিলেমিশে একসাথে, সেখানে হঠাৎ করে কি এমন হলো যে মানে শুটিং শুরু করে দিতে হলো? আসলে পুরো বিষয়টা আসলে সচেতনতার এবং সাবধানতার এবং আসলে এটি আসলে প্রত্যেকটা মানুষেরই বোধের জায়গার বিষয় আসলে, মানে আমি কি করব, আমি কিভাবে চলবো, কিভাবে থাকবো। যেমন আমি খুবই অবাক হই যে যখন শপিং মল খুলে দেওয়া হলো, মানুষ কাপড় চোপড় কিনছে। মানে এই অবস্থায় সারা পৃথিবী যেখানে স্তব্ধ হয়ে গেছে, এই অবস্থায় মানুষ কি করে কাপড় চোপড় কিনতে পারে আমার ভাবনায় আসে না। কারণ বাংলাদেশের কোনো মানুষের আমি এক পোশাকের অভাব এখন আর নেই। আমাদের গার্মেন্টস সেক্টরের কারণে খুব স্বল্প মূল্যে আমরা পোশাক পাই। হ্যাঁ, পোশাকের অভাব কারো হওয়ার কথা নয় যে কাপড় ছিঁড়ে গেছে আর নতুন কিছু পড়ার নেই, এরকম বিষয় হওয়ার কথা না। তো ব্যাপারটা আসলে সেরকমই যে না, সকলের মতো আমরা সকলে জানি যে একটি শুটিং হওয়ার চেষ্টা হয়েছিল, পরে সংগঠনের হস্তক্ষেপে, সকল সংগঠনের হস্তক্ষেপে তারা সেই কাজটি করতে পারেননি। এখন পরে যখন ব্যাখ্যা চাওয়া হলো তখন পরিচালক বললেন যে এটি বহু আগে করা একটি কাজ, যার দুটো মাত্র দৃশ্য তারা শুটিং করতে চেয়েছিল, পুলিশের পারমিশন নিয়ে তারা গিয়েছিলেন। এখন এর বাইরের গল্প তো আমি জানি না। হ্যাঁ, কিন্তু যেমন মানে বিষয়টা হচ্ছে এরকম যে এরকম করে তো আমিও শুটিংয়ে নেমে যেতে পারি, বা কালকে ইমেল নেমে যেতে পারে, পরশু কাকুলি, তারপর নিয়াজ, এরকম করে প্রত্যেকেই যখন যদি মানে আমি একদিন করলে কি হবে, এই ভাবনাটা ভেবে যদি কেউ করে ফেলেন, সেটা অবশ্যই ভুল এবং খুবই মানে দুঃখজনক। এবং মূল্যবোধের জায়গা থেকে, সচেতনতার জায়গা থেকে, সাবধানতার জায়গা থেকে বা শিল্পী হিসেবে আমরা সবসময় জানি যে আমরা বা শিল্পীরা হচ্ছে মানে জাতির মানুষ গঠন করে। হ্যাঁ, যারা জাতির মানুষ গঠন করবে তাদের মধ্যে কেউ কেউ যদি এরকম আচরণ করে তাহলে সেটা অবশ্যই তো দুঃখজনক এবং পীড়াদায়ক। যেমন এই ঘটনাকে কেন্দ্র করে যদি আরো দুজন নেমে যায়, আমি, ইমেল, কাকলি নেমে যাই, তাহলে যে বিশৃঙ্খলা তৈরি হবে, যে অরাজকতা তৈরি হবে, সেটি আসলে মানে বলে বোঝানোর মতো না। তো এইসব জায়গা থেকে আমাদের নিয়ন্ত্রিত হওয়াটা খুব জরুরি। আমাকে অনেকেই মাঝে মাঝে ফোন করে বলেছে আমার বাসার উপরের তলায় মৌসুমী হামিদ থাকে, আমি তার নিচতলায় থাকি। আমাকে অনেকেই বলেছে যে ভাই একটা ক্যামেরা পাঠিয়ে দিই, একটা নাটক করে দেন। হ্যাঁ, তো আমিও ভাবছিলাম যে আসলে করাই তো যায়, ঘরের ভিতরে করলাম, ছাদে করলাম, আমার সুন্দর একটা ছাদ আছে। আবার বললাম যে না থাক, কেউ তো করছে না, আমি একা করে কি হবে, আমি হয়তো একদিন কাজ করে কিছু টাকা পাবো, কিন্তু আমার সাথের মানুষগুলো তো ভালো নেই। আমি নিজেকে অনেক মহানুভব বলছি না, কিন্তু আমি আসলে সিস্টেমের সঙ্গে থাকতে চাই। যেখানে সরকার ছুটি ঘোষণা করেছে, যেখানে আমাদের সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছে যে এখন কোনোভাবেই শুটিং করা যাবে না, তো আমি এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে আমি এখন পর্যন্ত কোনো কাজে সাহস করিওনি এবং উপেক্ষাও করিনি এবং কোনো কিছুই করিনি। আমি চুপচাপ ঘরে বসে আছি। এটি আসলে আমাদের সকলের কাছেই কাম্য। মানে মুশকিলটা হচ্ছে এখানে যে আমরা অনেক সময় অনেক কিছু ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সামান্য কিছু, আচ্ছা একটা করে ফেলে, একদিন করে ফেললেই তো হয়তো কিছু টাকা পাবো, বা এইরকম জায়গা থেকে আসলে মানে যেটি আমাদের মানে সবসময় আমি বলি যে আমি লাইভের আগে ইমেলকে বলছিলাম যে আমরা যারা শিল্প চর্চা করি বা শিল্পী হতে চাই, আমরা যারা এই পথে হাঁটি, হয়তো এখনো শিল্পী হয়ে উঠতে পারিনি, কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে। হ্যাঁ, আমরা চাইলেই যা কিছু করতে পারি না। এটি আমাদের প্রত্যেককেই আসলে মাথায় রেখে চলা উচিত। জীবন যাপনে, বোধে, সবকিছুতে এটির ছাপ থাকা উচিত বলে আমার কাছে মনে হয়, এবং এরকম ঘটনা আমরা আসলে কখনোই প্রত্যাশা করি না। ধন্যবাদ। কাকুলি, আমি যদি বলি যে মানে এটা যখন সংবাদ হলো বা যারা গণমাধ্যমের মাধ্যমে জানলো, সেখানে এমন সিনিয়র বা এমন রেসপন্সিবল দুজন পার্সনের নাম নানাভাবে চলে আসলো, মানে সেই ক্ষেত্রেও তো আসলে ব্যাপারটা আরো বেশি আতঙ্কের না, মানে শৃঙ্খলার জায়গাটা এখন যদি ছোটরা বিদ্রোহ করে বসে, জুনিয়ররা বিদ্রোহ করে বসে যে আমরা কি করলাম, মানে আসলে ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা দিব? খুবই বিরক্ত আসলে বিষয়টাতে, মানে থাকে না অতিরিক্ত বিরক্ত হয়ে গেলে সেই কথাগুলো বলতেও কিন্তু ভালো লাগে না, আর তখন কিন্তু কথা বেশি বলাও যায় না। আর এখানে বিরক্তির ব্যাপারটা হয়ে গেছে ঠিক ওরকম যে একটা ডিরেক্টরস গিল্ডের
আপনার গ্রুপ আছে, পেজ আছে, প্রত্যেকটা মানুষ চাইলেই কিন্তু নিজের থেকে যোগাযোগ করে কে ভালো আছে খারাপ আছে সেই সোর্স গুলো মানে সেই সুবিধাগুলো দেওয়া আছে। বারবার কিন্তু যারা আমাদের কমিটির মেম্বাররা আছে এবং প্রত্যেকটা সংগঠনই কিন্তু সেটা প্রডিউসার, আর্টিস্ট যারা, এবং খুবই গোপনে এটা হচ্ছে, নিজেদের ভিতরেই নিজেদের নামটা বলা হচ্ছে না। যদি তুমি খারাপ থাকো, যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক যেভাবে হোক আমরা সাপোর্ট করব। এই মুহূর্তে যতটুকু আমরা অনেক পারবো না, কিন্তু যতটুকু পারবো সাপোর্ট। তো একটি মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে যে আমরা তোমার পাশে আছি। তো সেই মানুষগুলো কি করে এই আশ্বাসটা ভুলে একটা লোভের খাতা খুলে নিয়ে বসে আছে? মানে এটা তো একটা নির্লজ্জতা, এটা একটা লোভ। আর ছোটরা বিদ্রোহ যদি এখন করতে চায় করুক, বড়রা যদি শিখাতে না পারে তখন ছোটদের তো ন্যায়ের কথা বলতেই হবে। ছোটরা বলে এখন শিখাতে হবে। বড়রা যদি এই ভুলগুলো করে যায়, বড়রা যদি নিজের জীবনকে যদি না বুঝে, তাহলে যখন ছোটরা একটা বেয়াদবি করে বসবে তখন বলবে যে হ্যাঁ ছোটরা তো মুখে মুখে এখনকার ডিরেক্টররা এখন তো। কিন্তু আপনারা কি করছেন? আপনাদের কাছ থেকে কি শিখবে? নিয়ম কারা ভাঙবে? বড়রা যদি নিয়ম না ভাঙতো, ছোটরা আজকে কিন্তু ওই ভাঙা পথ দিয়ে হাঁটতো না। একটা একাডেমিক স্কুলিং এর ভিতর দিয়ে কিন্তু সিস্টেম ওয়াইজ কিন্তু এতগুলো যে সংগঠন হচ্ছে, একটি সংগঠনও কিন্তু সাকসেসফুল না। এটা আমি বলবো, আমার ব্যক্তিগত মতামত। আমি কোনো সংগঠনের সাথে নেই, কারণ আমি ওইভাবে ডিরেক্টরস গিল্ডেরও ফলোয়ার না, আমি কোনো কিছু না, আমি একাই কাজ করি। আমি দেখছি যে কোনোভাবেই কোনো কিছুর কার্যকারিতা আজকে 2 বছর, এটা তো সেকেন্ড কমিটি এসছে 3 বছর পর। তা আজকে এই 3-4 বছরে বরং অবনতি চরম শিখরে গেছে। টেলিভিশন মিডিয়ার নাটক এবং গ্রুপিং এবং এই সংগঠনগুলো নানানভাবে ফেল। হ্যাঁ, যাও একটা ম্যানার দিয়ে একটা শুটিং এর সিস্টেমে একটা রুলসে চলছিল যে শুটিং এ মানে দাঁড়াতে গেলে ডিরেক্টরকে সম্মান করতে হবে, শুটিং মানে লাইটের লোকটা এরকম, মেকআপের লোকটা এরকম, একটা স্কুলিং পরম্পরায় একটা স্কুলিং দিয়ে যাও চলছিল, সেই স্কুলিংটা ব্রেক শুধুমাত্র ছোট ছোট গ্রুপ তৈরি করার কারণে। এই গ্রুপিং যে কি পরিমাণ মানে ইয়ে করছে, এটা কিন্তু এই পোস্ট মডার্নিজম বা এখানে কিন্তু যে কিউবিকিজম আসেনি, যে পাবলো পিকাসো বা পল সিজান বা ভ্যান গোগের মতন একটা টিম তৈরি হয়ে একটা রেভলিউশন তৈরি করেছে, একটা ইজমের সৃষ্টি করেছে, তা কিন্তু না। তার মানে কাকুলি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে মানে সংগঠন নির্বাচনের মাধ্যমে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে লিডারশিপ এবং পিরামিড শেপ যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে বরং ছোট ছোট গ্রুপ, ছোট ছোট গোত্র, ছোট ছোট জাতি গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্বের ব্যাপার আবার সামনে চলে এসেছে। প্রচন্ড দ্বন্দ্ব তৈরি হয়েছে, শ্রেণী বিন্যাস হয়েছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, সুপারস্টার, এরকম অনেকগুলো ইয়ে হয়েছে। কিন্তু আগে দেখা সংগঠন করেনি বলে আমার কাছে মনে হয় না। এটা সংগঠনের না, আমি একটু ইন্টারফেয়ার করি কাকুলি, আপনি আবার বলবেন। এটা হচ্ছে যে মানে কাকুলির কথা কিছুটা ঠিক, আমি পুরোপুরি ঠিক আমি বলতে পারছি না। কারণ হচ্ছে যে সংগঠনগুলো এগুলো তৈরি করেনি। হ্যাঁ, এগুলো নানান এত বছরের বিশৃঙ্খলা, মানে 90s এর পর থেকে যখন প্যাকেজ নাটক শুরু হয়, তারপর থেকে আসলে এই টেলিভিশন নাটকটাকে পেশা হিসেবে আমরা নিতে পারি এরকম ভাবতে শিখি। হ্যাঁ, তারপর থেকে অনেকগুলো সংগঠন হয়েছে, ডিরেক্টরস গিল্ড আজকের না, প্রডিউসার অ্যাসোসিয়েশন আজকের না, অ্যাক্টর সিকিউরিটি আজকের না, অনেক বছর আগে 98-এ তকির ভাইরা অ্যাক্টর সিকিউরিটি করেছিলেন, সেলিম ভাই সবাই মিলে করেছিলেন। তো কিন্তু একটি সংগঠনও কার্যকর হয়নি, কখনোই কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। দীর্ঘ অনেক বছরের বিশৃঙ্খলার কারণে, কোনো নিয়ম না থাকার কারণে, নিয়ম নীতি না থাকার কারণে সরকারি ভাবেও এখন পর্যন্ত কোনো সম্প্রচার নীতিমালা প্রণয়ন হয়নি। একটি প্রস্তাবনা হয়েছিল কিন্তু সেটিও এখনো প্রয়োগ হয়নি। এবং মাত্র 3 বছর আগে 2017 সালের দিকে সমস্ত সংগঠনগুলো আবার পুনর্গঠিত হয়, নতুন করে রিফরমেশন হয়। রিফরমেশন হওয়ার পর যেটা হলো যে সবগুলো সমান অ্যাক্টিভ হলো। মানে আমি যেমন ব্যক্তিগতভাবে বলতে পারি, আমরা যখন 2017-তে অ্যাক্টর সিকিউরিটি নতুন করে ইলেকশন করে একটা কমিটি এলো, আমরা
কাগজ কলম নিয়ে মিটিং এ বসলাম যে আমাদের কি কি করতে হবে। তখন আমরা অবাক হয়ে দেখলাম যে কি কি করতে হবে, মানে আমাদের তো কিছুই করা হয় নাই। এই ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র একটি শিল্প, বহু আগে থেকেই ঘোষিত। যাত্রা শিল্প ছিল, এখন শেষ হয়ে গেছে। টেলিভিশন নাটক, আমরা একটি অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়ে আছি। তথ্য মন্ত্রণালয় থেকে বলছে, হ্যাঁ, তথ্য মন্ত্রণালয় থেকে বলছে যে এটি তো আমাদের এখতিয়ারে না, টেলিভিশন নাটক, এটি সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলছে এটা তো আমাদের না, টেলিভিশন তো আমাদের না, টেলিভিশন হচ্ছে তথ্য। হ্যাঁ, আমরা আসলে কোথাও দাঁড়িয়ে নেই। হ্যাঁ, আমরা আসলে অভিভাবকহীন, আমাদের মাথার উপরে কিছু নেই। আমরা একটি অদ্ভুত একটি জাতি, খুব বিচিত্র একটি প্রাণী। এইসব যে অনিয়মতান্ত্রিকতা সব দিক থেকে, তো এটি কিন্তু একদিনে ঠিক হবার নয়, একদিনে ঠিক হবার নয়। এই যে এখন শুটিং এ সবাই একটু নিয়ম মানার চেষ্টা করছে, বা কেউ যদি কারো টাকা না দেয় তাহলে সেই টাকাটা আদায় করে দেওয়া হচ্ছে, বা কোনো কোনো ডিরেক্টরকে কোনো অ্যাক্টর ফাঁসিয়ে দিলেন, তার বিচার হচ্ছে, হ্যাঁ, পরে তাকে আবার ঠিকঠাক ইয়ে করে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। একটি মানে এত বছরের পর বছরের বিশৃঙ্খলা কিন্তু একদিনে ঠিক হবার নয়। হ্যাঁ, একটি প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা এসছি, একটি প্রক্রিয়া, এবং এখানে যদি আমরা সবাই ব্যক্তি স্বার্থটাকে দূরে সরিয়ে আমরা যদি মানে সামগ্রিক চিন্তা করতে পারি, তাহলেই হয়তো আমরা হয়তো একটা পথ দেখতে পাবো। কিন্তু সংগঠন চেষ্টা করবে, কিন্তু সংগঠন কখন সফল হবে? যখন তার সদস্যরা সব এক হয়ে, এক আদর্শে, এক চিন্তায়, এক পথে হাঁটবে। সংগঠন তো একটি নাম, সংগঠন তো একটি নাম, কিন্তু এই নামটি অনেকগুলো মানুষকে নিয়ে, এই 5টি 10টি আঙ্গুল নিয়ে একত্রিত করলে এটি সংগঠন হয়। তো দোষটা সংগঠনের নয়, দোষটা হচ্ছে মানুষ, যে মানুষগুলো আমরা আছি, আমাদের প্রত্যেকের এই দায়টা নিতে হবে। আমি সংগঠনের উপর দায় চাপিয়ে দিয়ে পার পাবো না। সংগঠনের একজন, আমিও একজন, আমার দায়ও আছে। তো এই মানে শুধু সংগঠনের দোষ দিয়ে কিন্তু আসলে হবে না। আমাদের চারিত্রিক ভাবে আমরা আসলে এই জায়গায় দাঁড়িয়ে আছি। মানে সরকারের যে সংগঠনগুলো হয়েছে, আমি আবার একটু আসি, সেটা হচ্ছে যে ওই জায়গাটা আমিও মানে স্কিপ করে গেছি। সেটা হচ্ছে যে আমাদের আসবো এই জায়গা থেকে আপনি শুরু করবেন। আমি একটু ইমেল হকের কাছে একটা একটু বোল্ড একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে যে কোনো ঘটনার জন্য হোক, যে কোনো কারণে হোক, আমরা দেখলাম সেটা হচ্ছে যে নিয়ম ভাঙে বা যাই হোক, একটা শাস্তি হয়েছিল প্রসূন আজাদের, এবং সেই শাস্তিটা আসলে ঘটনা কত বড় ছিল জানি না, কিন্তু শাস্তিটা এত বড় যে আমরা প্রসূন আজাদের মতো একজন মেধাবী শিল্পীকে আমরা হারিয়েছি, আমরা তাকে আসলে আর পাইনি। এখন ঘটনা হচ্ছে যে এই ব্যাপারে এবার যে ঘটনাটা ঘটলো, এইখানে যদি ন্যূনতম বা প্রতীকী ভাবেও কোনো কিছু না হয়, সেই ক্ষেত্রে কি মানে সংগঠন বা সংগঠনের সাথে যারা জড়িত তারা কি একটা দোষে পড়বে না যে হয়তো পাওয়ারফুল বা নামি এই জায়গার সাথে কম্প্রোমাইজ হয়েছে আরেকজন নারী, এবং যার কোনো হয়তো কোরাম নাই, যার হয়তো বড় গ্রুপ নাই, এই জন্য সে শাস্তিতে পড়েছে, এমন কোন একটা ব্যাপার কি আসতে পারে কিনা? সেই ক্ষেত্রে আসলে সমাধান কোরআন আমি বিশ্বাসী না। কারণ হলো আমি এটা বিশ্বাস করি যে সবারই পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে। আমরা যেই কোরআনে থাকি, প্রত্যেকের একটা সার্কেল থাকবে। নিয়াজ ভাই, আমি রনক ভাই হয়তো একটা আলাদা আড্ডা মারতে পারি, কাকুলি আবার তার মতো আড্ডা মারতে পারে। ওইটা গুচ্ছ একটা আড্ডা সবসময় হয়। মানে আমার তো 700 জনই কলিগ, আমাদের ডিরেক্টলি কিন্তু 700 জন মেম্বার আছে, সবাই তো আমার কলিগ, আর সবাই তো আমার বন্ধু হওয়া সম্ভব না। কিছু বড় ভাই থাকবে, কিছু বন্ধু থাকবে, এটা একটা আলাদা বিষয়। কোরআনে আমি কোরআন শব্দটা মানে আমি যেতে চাই না। যাই, যেটা হলো প্রশ্নের ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, এটা তো আমি একমত যে প্রশ্নের ক্ষেত্রে যে কড়া শাস্তিটা দেওয়া হয়েছে, যে 1 বছরের জন্য নিষিদ্ধ। ইভেন এলন শুভ্র 6 মাসের মতো নিষিদ্ধ করা হয়েছিল ও একটা বেয়াদবি করার কারণে, এবং ওইটা কিন্তু আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু ওই সময় সবাই অ্যাপ্রিসিয়েট করছি আমরা যে হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে ফাইন। কারণ আমাদের সংগঠন এবং ওদেরকে কিন্তু কেউ নেয় নাই। এলনকে একটা শুটিং এ নেওয়া হয়েছিল আমাদের এক বন্ধু ডিরেক্টরও, তাও ওইটা অনেক আগে থেকে, ওর বিচার হওয়ার 7 দিনের মধ্যেও শুটিং। তো এটা তো অনেক আগে ডেট নেওয়া ছিল, চ্যানেলে কনফার্ম করা ছিল। তারপরে আমি পার্সোনালি নিয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে ভাই, নিয়াজ ভাইরা টিম পাঠাইছিল, অনেক ভাই টিম পাঠাইছিলেন, আপনারা মনে আছে? আমার উল্টা পাশে হয়তো শুটিং হচ্ছিল, ওর হচ্ছিল আপনগড় 3, আপনগড় 2 আমাদের এরকম শুটিং হচ্ছে। তারপরে কিন্তু এটা একটা আমরা বলছি যে আগে থেকে ডেট নেওয়া ছিল, এখন কারে পাবে ভাই, ও তো আর জানতো না ভাই, এরকম কিছু একটা। তো এই সবকিছু মিলে কিন্তু কি হয়েছে, এই যে একটা ভয় লাগানো বা ভয় পাওয়া, তখন কিন্তু সংগঠন স্ট্রং হয়। মানে আমি যখন সংগঠনকে ভয় পাবো, আচ্ছা ঠিক আছে, আমার সংগঠন আমার এটা করতে পারে, আমি ব্যায়াম না, যে কোনো কিছু, যে আমি একটা অন্য কিছু করলাম, এটা করতে পারে। তো যখন এটা আমাদের বড় নাম থেকে বললেন, হ্যাঁ, বড় নামকে যদি ন্যূনতম প্রতীকী হয়ে একটা শাস্তি দেওয়া হয়,
প্রতীকী শাস্তি দিলে হবে কি, কারণ আমাদের মতো আমরা যারা আরো বাচ্চা কাচ্চা আসে বা একজন নতুন যে ছেলেটা উমুকে কে রে এটা মাইনারে, ও এই বলাটা সাহসটা পাবে না, অনেক সাহসটাই পাবে না। হ্যাঁ, কারণ কি এরা আমাদের যারা সিনিয়র আছে এদেরকে আমরা সম্মান করি। আমি নিজে পার্সোনাল রনক ভাইয়ের নাম্বার আমার মনে ছিল তখন 7 টাকা ফোনের মিনিট। রনক ভাই ছিল নাগরিক নাটক সম্প্রদায়, আমি ছিলাম নাগরিক নাটকের অংশামূলক। আমি রনক ভাইরে কোন একটা শো দেখলে ওনাদের আমি একটা ছোট্ট করে ফোন দিতাম যে ভাই আপনার অভিনয়টা ভালো লাগছে বা কি। তো জিনিসটা কি হয়েছে, এটা তো ওনার পারফরমেন্স দেখে উনি ব্যক্তি রনক হাসানা থেকে উনি গায়ে চাপা ওর 5টা মার্ডার কেসের আসামি, সেটার জন্য বাংলাদেশ সরকার আছে। কিন্তু উনি এজ আ আর্টিস্ট যে কথাটা বলে আসলো উনি ওইটা মানে কিনা, ওইটা তো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি তারা ফলো করি। তো এখন এই যে যিনি এই কাজটা করলো, তার তো মিনিমাম 5 জন ভক্ত, মানে মিনিমাম না প্রচুর ভক্ত আছে তার বাংলাদেশে। এখন এইটা আমরা বলছি নাম প্রকাশ পায় নাই, অনেক পত্রিকার নাম প্রকাশ পাইছে, অনেক অনলাইন নিউজে প্রকাশ পাইছে। আমার বন্ধুরা তো আমি তো আজকে সকালে জানছি কে লোকটা, কে শুটিংটা করছে, কে উনি, আজকে সকালে জানছি। গতকাল আমি ঘটনাটা জানছি, আজকে সকালে জানছি কে কাজটা ঘটাইছে। কিন্তু আমার বন্ধু একজন আছে ব্যাংকে জব করে, ও আমার ফোন দিয়ে গেলো মামা তোদের তো এরকম একজন, এটা কি কি কইলো। এখন এটাতে কি হয়, এই যে এই মানুষটা এই আমারে যে ফোন দিয়ে বললো, কারণ আমরা তো শুধু আমার ওয়াইফটার অভিনেতা অভিনেত্রী না, আর সেটা ইন্ডাস্ট্রিতে কাজ করে না, সে তো আর একটা জায়গায় কাজ করে। এখন দেখেন মূল্যবোধ গুলা কিভাবে নষ্ট হয় বা রেসপেক্টটা কিভাবে নষ্ট হয়। নিয়াজ ভাইয়ের ওয়াইফ তো বাজারে যায়, ওর বাচ্চা তো স্কুলে যায়, আর নিয়াজ ভাই আপনি ঘটনা ঘটাইলে ওনার পত্রিকার নাম বা ছবি আসলো, একটা বাচ্চা বলবে না ও এটা তোমার আব্বু না, তোমার আব্বু এরকম, তোমার বোধ তাইলে তাহলে জিনিসটা কি হলো। এটা কিন্তু শুধু আমার পার্সোনালি থাকতো না, কারণ আমরা তো সামাজিক মানুষ, আমাদের তো সমাজ আছে, আমাদের তো আরো 4-5 জন দুনিয়ার অনেক মানুষকে চলাফেরা করতে হয়। তাইলে আজকে যিনি ঘটনাটা ঘটাইলো উনি কি করছে, উনি শুধু একা ছোট হন নাই, কিন্তু উনি কিন্তু আমাদের সামগ্রিক প্রায় 2000 লোক আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেরই কিন্তু ছোট করা হয়েছে। প্রত্যেকের মূল্যবোধ যে প্রত্যেকের রেট, মানে প্রত্যেকের তো মিনিমাম, প্রত্যেকের তো একটা মিনিমাম সম্মান আছে, এটা কিন্তু একদম ছোট করে দেওয়া হয়েছে। প্রত্যেকের রেসপেক্ট কিন্তু উনি একদম জাস্ট ধুলাই মিটাই দিচ্ছে, একদম জাস্ট ধুলাই মিশাই দিচ্ছে। এবং আরেকটা তারা মিথ্যা কথা বলছে, 2টা বা 3টা সিকোয়েন্স না, আমি পুরো ডিটেল খবর নিয়ে দায়িত্ব নিয়ে বলতেছি। আজকে শুটিং করার কথা ছিল, আজকে শুটিং এ মিঠু আপার ডেট ছিল। মিঠু আপার যেটা বলো, মিঠু আপা কিন্তু শুটিং এ বলছে যে যদি সংগঠন পারমিশন দেয় তাহলে আমি শুটিং এ যাবো। রনক ভাই ঠিক কিনা, আমি এটা বলছি কিন্তু মিঠু আপা বলতে যদি সংগঠন পারমিশন দেয় তাহলে আমি যাবো, আমি সংগঠনের যারা নেতা আছে বা দায়িত্বে আছে তাদের সঙ্গে আমি কথা বলে তারপর আমি কনফার্ম করবো। সে বলছে আমি তখন ফাঁকাই আছি, কোনো সমস্যা নাই কোনো। ইভেন উর্মিলা শ্রাবন্তী করার নাম জড়ানো হয়েছিল, তো ও বলছে এটা যদি সংগঠন আমাকে পারমিট করে তাহলে আমি যাব। আমার কথা হলো এই 2 জন যদি সংগঠনের রেসপেক্টটা করতে পারে তাহলে আমাদের যারা সিনিয়র, যাদের দেখে আমরা শিখি, আমরা এখনো শিখি। রনক ভাই সঙ্গে আমার প্রচুর তর্ক হয়, প্রচুর ঝগড়া হয়, কিন্তু কোনো কিছু আটকাইলে কোনো কিছু একটা জানলে কিন্তু আমি তারা ফোন দিই। নিয়াজ ভাইয়ের সঙ্গে তো প্রচুর তর্ক হয়, ঝগড়া হয়, তারপরে কোনো জায়গায় আটকালে কিন্তু নিয়াজ ভাইরে আমি ফোন দিই। বিকজ অফ নিয়াজ ভাই আমার থেকে মিনিমাম 400-500 নাটক না শুধু সিনেমা সবকিছু বেশি করছে। রনক ভাই আমার থেকে কয়েক হাজার ফিকশনে কাজ করছে, আমার শুধু অভিজ্ঞতার দাম আছে। আমি যেরকম অনেকে রেসপেক্ট করি, উনি কিন্তু আমাকে আদরও করে এবং আদরের সঙ্গে কিন্তু ওই কিন্তু সম্মান বোধ থাকে। এই সম্মান বোধ নিয়ে তো আসলে কেউ ফাইজলামি করতে পারে না, এটা আমি একদম এই ওয়ার্ডটা ইউজ করলাম। আসলে এটা কিন্তু একদমই লিটারালি সবাইকে ছোট করা হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে। এটা মিনিমাম একটা মিনিমাম আমার কথা মিনিমাম একটা শাস্তি হওয়া উচিত। আমি একটা মানে আমার দাদা 23 বছর চেয়ারম্যান ছিল মৃত্যুর 1 দিন পর্যন্ত, তো উনি শাস্তি হিসাবে দেখা গেছে একটা বয়স্ক মানুষ, এরা তার মারা যাবে না, প্রতীকী শাস্তি দিতে যে 50 বার কাম ধরে উঠবস। গ্রামের মধ্যে মানুষের 50 বার বলছে কিন্তু কাম ধরে কিন্তু উঠবস করায় নাই, বাট এটা প্রতীকী যে কি হয়েছে, 50 বার কাম ধরে উঠবস করা হয়েছে, কিন্তু একটা কাম ধরে উঠবস করায় নাই। মিনিমাম আমি বলতেছি, এটা উদাহরণস্বরূপ বললাম আর কি, আমি কাম ধরে উঠবস করার কথা বলতেছি না। এরকম কিছু একটা প্রতীকী হওয়া উচিত। এরকম হইতে পারে যে ভাই আমার 100 প্রোডাকশনের ছেলে বা 50টা প্রোডাকশনের ছেলে এই অবস্থায় আছে, তুমি এই 50 জন 1 মাসের খাবার দিবা, এইটা শাস্তি হইতে পারে। ধন্যবাদ নিয়াজ মাহমুদ ভাই। মাহমুদ ভাই, তো আপনাদের সংগঠনের লোকজনও সেখানে ছিল, সেখানে আপনাদের সংগঠন থেকে আপনারা কি ভাবছেন? বরাবরই এটার জন্য অপেক্ষা করছিলাম যে একটু বলতে মন চাচ্ছে। বরাবরই আমরা পিছিয়ে থাকি, টেকনিশিয়ান সবাই শিল্পী, অভিনয় শিল্পীর সঙ্গে সংখ্যা থেকে আমরা একটু বরাবরই পিছিয়ে থাকি। রনক ভাই হাসছে, কারণ সব সময় এটা টাকার ক্ষেত্রে হোক, সম্মানের ক্ষেত্রে হোক, সব জায়গায় আজকে বড় করে হেডলাইনে আসছে আনোয়ার হোসেন বুলু শুটিং করে।
আনোয়ার হোসেন ব্লুর সেটে, ওখানে আরো বড় অভিনেতা ছিলেন যাকে আমরা আসলে আমাদের শুরু থেকেই আমরা পেয়েছি, হ্যাঁ, তিনি তখন স্টার। না, বড় অভিনেতার নাম কিন্তু আজকে প্রকাশ পাইছে কয়েকটা পত্রিকায়। সরি নিয়াজ ভাই, আজকে কিন্তু বড় অভিনেতা বলতেছি ভাই, আমরা বলি না, আমার নামটা রনক ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি নামটা বলতে পারি? ইফ ইউ ডোন্ট মাইন্ড। না, এটা তো আমার কিছু বলার কিছু নেই, তোমারটা তুমি বলবে, সমস্যা নেই। আচ্ছা, সেটাই না বলার কিছু নাই তো, এখানে জাহিদ ভাই শুটিং করেছে। জাহিদ ভাই ছিল, এটা কিন্তু অলসো আমার বন্ধু জানে তো ভাই, আমার বন্ধু জানে। আমার কাছে আনোয়ার হোসেন ব্লু ভাই একজন আমার গুরু, সে একজন টেকনিশিয়ান, তার নামটা বড় অক্ষরে প্রকাশ পেয়েছে যে আনোয়ার হোসেন ব্লু স্টার, এখান থেকে নামটা আসছে। আমার কোশ্চেন, আমার দুঃখটা ওখানে যে এখানে কেন জাহিদ ভাইয়ের নাম প্রথমে আসে না, এবং অনেকেই এটা বলতে দ্বিধাবোধ করে যে না, কেন জাহিদ ভাইয়ের নামটা বলবো, জাহিদ ভাইয়ের নামটা বললে বোধ হয় আমার কোনো ক্ষতি হবে। আর ভাই, এটা ক্ষতি হওয়ার কি আছে? এটা তো সবাই, আমরা তো একই আছে, আমরা এখানেও আমরা পিছিয়ে আছি। আমরা কেন যে সংগঠনগুলি এইভাবে, আমাদের অনেক রকমের প্রবলেম আছে আসলে, আমরা যে অনেক নিয়ম কানুন বা সকল কিছু নিয়ে কথা বলি, আসলে আমরাই তো ঠিক নাই। আজকে 10টা to 10টা শুটিং, আজকে এই শুটিং, এখনো অনেকে আছে এসেই বলে যে আচ্ছা 10টায় কি মেকআপ নিবো নাকি 10টায় ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, তারা এখনো জানে না। এইগুলির সমাধান কবে ঠিক হবে আসলেই জানি না। ঠিক আছে, অনেকে অ্যাডভান্স টাকা নিয়ে যাচ্ছে কিন্তু অথচ ক্যামেরা বা লাইট বা পড়াশোনার টাকা পয়সা কিন্তু এখনো বাকিই থেকে যাচ্ছে, অথচ তারাই কিন্তু লেট করে আছে। সীমিত কিছু অভিনয় শিল্পী, একদম গুটি কয়েক, আমি সবাইকে বলছি না, গুটি কয়েক কিছু অভিনয় শিল্পীর জন্য আজকে আমাদের ইন্ডাস্ট্রির অনেক 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 অনিয়ম হিসেবে পড়ছে। এইটা আমরা সমাধান করতে পারছি না। এটা যতদিন সমাধান না হবে ততদিন আমাদের ইন্ডাস্ট্রি এইভাবেই চলবে। একটু ছোট্ট করে জাস্ট একটা কথা বলি, এই যে সংগঠনের জন্য নিয়মের কথাটা আসলো, নিয়মের কথা বলে রনক ভাই কিন্তু নিয়মটা মানতেছে, উনি কিন্তু উইথ মেকআপ 10টা হাজির থাকে। আমি কিন্তু বলেছি যে গুটি কয়েক শিল্পী যাদের কারণে আজকে এই ইন্ডাস্ট্রি করবে, এই অবস্থা, এবং এই আমরা এই গুটি কয়েকদের কিন্তু, এবং সবচেয়ে অদ্ভুত ঝামেলা, আমাদের পরিচালকেরা, মানে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি, এদেরকে ডেট দিবে না এই ভয় অভিযোগও করে না। এখন সংগঠনের কাছে অভিযোগ না করলে সে অ্যাকশন নিতে পারতেছে না। কালকে যেরকম একটা অভিযোগ আসছে, গতকাল এটা যেরকম অভিযোগ আকারে আসছে, এই জন্য কিন্তু অ্যাকশন নিতে পারছে, কারণ জানছে কে বা কোথায় কি শুটিং হচ্ছে, একদম ডিটেল জানতে পারছে। আমাদের প্রডিউসার সংগঠন সবাই মিলে কিন্তু একটা দায়িত্ব, মানে হোক একটা অ্যাকশন নিচ্ছে, কিন্তু বন্ধ করা হয়েছে, এবং শাস্তি কি দিবে এরা নির্ধারণ করবে। কিন্তু এই যে বাকিগুলো তো অভিযোগ করি না, আমি তো অভিযোগ করতেছি না। আমি কেন অভিযোগ করবো না? আমার কেন মিনিমাম ওই গ্যাপটা থাকবে না? আমরা তো জানি, হ্যাঁ, আমি তো রনক ধরে ভোর 5টার সময় ওরা নিয়ে চলে গেছি শুটিং করতে। আবার রাতের 6টার সময়, মানে আমাদের রাতের বেলা সারা রাত শুটিং এর একটা প্রিপারেশন ছিল, এরকম তো করছি আমরা। এটা হইতে পারে এটা, কিন্তু আমার কথা হলো আমরা 10টায় কেন থাকতে পারলাম না? আমরা এখনো পারি না। এই যে অভিযোগ করে না কেউ, ভয় আমার ডেট দিবে। আরে ভাই, কেন ডেট দিবে না? এটা আমি তো কেন আগে বললাম যে চ্যানেলগুলোর এখন সময় ছিল চ্যানেলের সঙ্গে আমাদের বোঝাপড়া থাকে। চ্যানেল কিন্তু আমার শত্রু না, আমরা কাজ করবো, চ্যানেলে চালাবো, এটা স্বাভাবিক নিয়ম। আর কেউ যদি চ্যানেল আমার শত্রু মনে করে, আমার কিচ্ছা হয়ে যায় না, কারণ দুনিয়ার ইউটিউব চ্যানেল আছে এখন। আমি টিভি এখন কেউ দেখে না, লিটারালি কেউ দেখে না এখন, মানুষ ইউটিউবে দেখে। টিভিতে আছে এটা ইউটিউবে দিয়ে নেব না। সাপোজ আরটিভি এনটিভিতে হচ্ছে, আচ্ছা এনটিভির তো ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউবে দেখে নিব না, আরটিভির ইউটিউব চ্যানেলে দেখে নিব না। সো টিভির ওদেরকে এত মাথায় তোলার কিচ্ছু নাই আসলে। এরাও মানুষ, আমরাও মানুষ, এবং তাদের থেকে আমরা আগে আসি। তারা হলো বেনিয়া, তারা সরকারের বা মানুষের ভালো, সরকারের চোখে ভালো থাকার জন্য থেকে নিউজ চ্যানেল বানাইছে। তারা একটা চরিত্র ঠিক করতে পারে না, তারা আমাদের ব্যান করবে কেন? একটা চ্যানেলে এই শোনেন, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে, স্টেট ক্লাসের নিচে কি একটা গেছে যে ব্রেকিং নিউজ, এই মাত্র ভারত বিশ্বকাপ জিতলো 83 পরে, কিন্তু আমাদের অনেক কি হয়েছে, আমার একটা ফিকশন চলতেছে, ওই জায়গায় দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের ভুল বুঝাবুঝি ছিল, এখন ভুল বুঝাবুঝিটা মাত্র মিট আপ হবে, মানে লাস্ট সিকোয়েন্স একদম, এটার উপরেই পুরো ফিকশনটা আসলে বা নাটকটা বানানো হয়েছে। নিউজ দিয়ে ব্রেকিং নিউজ গেল, ঝিনাইদের স্বামী কোপায়া ভরে ফেলা গেছে। আপনি আমার বলেন না ওই সিকোয়েন্সের ইম্প্যাক্টটা কই থাকে? চলে আসছে যে অনেকগুলো বিষয় ছিল, আমরা ছোট ছোট আনসার নেব। রনক ভাই, কাকলি, ইমেল ভাই, নিয়াজ ভাই সবাই ছোট ছোট করে আনসার দেবো। সেটা হচ্ছে যে ভাই, এখন আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমাদের নাটকগুলোতে আমরা দেখলাম যে হঠাৎ করে একটা সময় আসলো, নাটকগুলো প্রমিত ভাষায় ছিল, কথ্য ভাষা ছিল, সেখানে কথ্য ভাষার একটা বিপর্যয় আসলো, অভিযোগ উঠলো।
তারপর আমরা দেখলাম যে একটা আঞ্চলিক ভাষায় বা গ্রামীণ ভাষায় নাটক সুপারহিট হলো রঙের মানুষ। তারপর এবার আঞ্চলিক ভাষার বিপর্যয়, কে কিভাবে মানে ভাষা বানায় যে এই ভাষাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এইগুলো নানা বিপর্যয়ের মাঝখানে আবার আসলো যে সিনেমার গান, যে গানগুলো একটু চটুল, সেই গানগুলো হঠাৎ করে নাটকের মধ্যে আসা শুরু করলো। নায়ক নায়িকার নাচানাচি, গাছ ধরে ঘোরাফেরা এবং অদ্ভুত পোশাক আশাক, যেটা সিনেমাতে একসময় ছিল সালমান শাহ আগে, সালমান শাহ আসার পর পরিবর্তন হলো বলা হলো। এরপর এখন আমরা দেখলাম যে ডাবল মিনিং, একটু অশ্লীল, গালিগালাজ, এইটাই নাকি আধুনিকতা, এইটাই নাকি স্মার্টনেস, এবং এইটা যারা করে না তারা নাকি আসলে সেকালে পড়ে আছে। তো সেই হিসেবে আমি জানি না রৌনক ভাই সেকালে হিসেবে চিহ্নিত কিনা, বা কাকলি, ইমেল, নিয়াজ ভাই, আমি সেকালে সেখানে আপনার দোষ না। তো রৌনক ভাই আপনার কাছ থেকে প্রথমে শুনবো, তারপর কাকলি, সবাই ছোট ছোট করে। বিষয়টা হচ্ছে যে মানে জাতির মানুষ গঠন করে কারা? শিল্পী, সাহিত্যিকরা। তো যখন দাবার গুটি উল্টে যায়, হ্যাঁ, তখন কিন্তু আসলে এইরকম হওয়ারই কথা। মানে যেখানে জাতির মানুষটা আমরা শিল্পী সাহিত্যিকরা তৈরি করব, সেখানে আমরা যদি তাদের রুচির কথা চিন্তা করে আমরা লেখা শুরু করি, গল্প লেখা শুরু করি, উপন্যাস লেখা শুরু করি, তারপরে নাটক বানানো শুরু, সিনেমা বানানো শুরু করি, তাহলে তো ঘটনা এই হবে। চলচ্চিত্র ধ্বংস হয়ে গেল কিভাবে? এইভাবে দর্শকের রুচির কথা চিন্তা করে সিনেমা বানানো যখন থেকে শুরু হয়, সেটা তারই ধারাবাহিকতায় চলচ্চিত্র ধ্বংস হয়ে যাওয়ার পর এখন এসছে নাটক। নাটকও যখন থেকে দর্শকের রুচির কথা চিন্তা করে বানানো শুরু হলো, তখনই আসলে নাটকটাও শেষ হয়ে গেছে প্রায়, আর একটু আটকে আছে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে বিষয় যে রঙের মানুষ জনপ্রিয় হলো, হ্যাঁ, তো বিষয়টা তারপরে রঙের মানুষই করতে হবে, এটাই করতে হবে। সিনেমার গান নিয়ে নাটক জনপ্রিয় হলো, সেটাই করতে হবে। কমেডি জনপ্রিয় হলো, সেটাই করতে হবে। এইভাবে করেই আমরা আসলে আমাদের সর্বনাশটা করেছি। আমরাই তো আসলে, আমরা এমন একটি গল্প বলবো, সে গল্পে বিনোদন থাকবে, সে গল্পে সমাজ থাকবে, বাস্তবতা থাকবে, পরাবাস্তব জীবন থাকবে, সবকিছুই থাকবে। সবচেয়ে বড় কথা, সেখানে শিল্পটাও থাকবে, সেখানে মানুষ বিনোদিত হবে, সেখান থেকে মানুষ শিখবে, সেখান থেকে মানুষের জীবন বোধ তৈরি হবে। নাটক মানুষের জীবন বদলে দেয় কেমন করে? আমি একটি ঘটনা বলি। আমার একটি নাটক সাদা কালো নামে বাংলা ভিশনে প্রচার হয়েছিল ঈদে। সেই নাটক দেখে 4টা ফ্যামিলি মানে সেপারেশনে ছিল, তারা আবার এক হয়ে গেছে। ইভেন তো আমার যে মিউজিক ডিরেক্টর, তার শালিকা 1 মাস ধরে স্বামীর সঙ্গে থাকতো না। আমার মিউজিক ডিরেক্টর মিউজিক করছিল, তো তার শালি 1 মাস ধরে তার বাসায়, তো সে দুলাভাইয়ের পিছনে বসে পুরো নাটকটা দেখলো। পরদিন সকালে দেখা যায় তার শালিকা নেই। পরে খোঁজ কোথায় কি, সে তার হাজবেন্ডের কাছে ফিরে গেছে। ওই নাটক দেখে সে তার হাজবেন্ডের কাছে ফিরে গেছে। চারটি ব্রোকেন ফ্যামিলি আমার জানা মতে আবার এক হয়ে গেছে। তো নাটকের কিন্তু এই শক্তিটা আছে, যেখানে আমাদের এই শক্তিটা আছে, আমরা বিনোদনের মাধ্যমেই আমরা অনেক কিছু বলতে পারি। সেখানে আমরা দর্শকের রুচির কথা চিন্তা করে, আমি বলছি না দর্শকের রুচি নিয়ে প্রশ্ন তুলছি না আমি, কিন্তু খুব সহজ কথা, খুব চটুল বিষয়, খুব সস্তা বিষয় বেশি পপুলার হয়। যেমন আমরা যেটাকে 3x বলতাম, মানে যেটা বলি আর কি আমরা 3x বা পর্নোগ্রাফি। সারা পৃথিবীতে পর্নোগ্রাফি হ্যাঁ, সারা পৃথিবীতে পর্নোগ্রাফি সবচেয়ে বেশি জনপ্রিয়। তাই বলে কি আমাকে ওটাই করতে হবে জনপ্রিয় হওয়ার জন্য? আজকে দেখেন, মানে কুরুচিপূর্ণ কিছু একটা বা অরুচিকর কিছু একটা করে ফেসবুকে ছেড়ে দিলেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। হয়তো মানুষ হাসির ছলে, ঠাট্টা ছলে, মজা করতে যে শেয়ার দিচ্ছে, কিন্তু সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, পরদিন সে তারকা হচ্ছে, তার পরদিন সে শিল্পী হয়ে যাচ্ছে। তো আমাদের তারকার নজির যখন এইরকম, তখন এই জাতির কপালে তো এটাই জুটবে, এর বেশি কিছু জুটবে না। ধন্যবাদ কাকুলি, একদম ছোট করে, আরো অনেকগুলো প্রসঙ্গ আছে। আচ্ছা আচ্ছা, আরেকটু বলে নিন। সরি কাকুলি, আরেকটু বাকি ছিল, এটা বলে নি। সেটা হচ্ছে যে আমি একেবারেই সেকেলে, আমি কখনোই ডাবল মিনিং, মানে যেটাকে বলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেটা বলছি, উদ্দেশ্য কিছু ইঙ্গিত করে বা অশ্লীল সংলাপ, গালাগাল, হ্যাঁ, এগুলো, যেমন গালাগাল আমি দিয়েছি যখন আমি খুব বাজে একটি চরিত্রে অভিনয় করেছি, হ্যাঁ, এবং খুব যাকে আমরা দেখিয়েছি যে সে খারাপ। আমরা যেমন দেখি যে ভিলেন মদ খায়, সিগারেট খায়, কিন্তু নায়করা এগুলো খায় না, কারণ আমরা এটিকে ভালোভাবে দেখি না। এই সমাজ এটা পারমিট করে না যে এবং সত্যি এটি ক্ষতিকর। তো আমরা যখন নায়ককে দেখাবো এরকম যে খারাপ ভাষায় কথা বলছে,
মানে আমি একটা সত্য কথা বলবো যে যখন থেকে নাটকে ইফটিজাররা নায়ক হওয়া শুরু করলো, মানে রাস্তায় আড্ডা মারে তারা হচ্ছে নাটকের প্রধান চরিত্র, হ্যাঁ, এবং সে নায়িকাদের ইফটিজিং করে যাচ্ছে, সুন্দরী মেয়েকে ইফটিজিং করে যাচ্ছে, এবং গল্পের শেষে তার সঙ্গে মিলন হচ্ছে। আচ্ছা আমি বলি, রনক ভাইয়ের কথা থেকেই বলি, রনক ভাই যেটা বোঝাতে চাচ্ছে যে খারাপ চরিত্রের জন্য খারাপ পারফরমেন্স করবে, সেটাই চরিত্র ডিমান্ড করবে একটা আর্টিস্টকে, সে ক্যারেক্টারটাকে ধরে অভিনয় করবে, সেখানে মুখ খারাপ করা বা সেখানে খারাপ গেটআপ করা, পাগল হওয়া, মাস্তান হওয়া, হোয়াটএভার। এটা একটা ছিল। আর যেটা হচ্ছে যে শিল্পীর যে কথাটা বললো যে দর্শক, নাটকের তো অবশ্যই ভূমিকা আছে, নাটক না শুধু শিল্প এবং সাহিত্যটা কেন, এটা তো মানুষের ভিতরে যত তাড়াতাড়ি প্রবেশ করানো যায়, হ্যাঁ, এটা তার অন্যভাবে তাকে তো লিখে বা বই পড়ে তাড়াতাড়ি সেটাকে করা সম্ভব হয় না। একটা মানুষ কিন্তু, অনেকে আছে যে বই পড়তে জানেন না, কিন্তু তাকে একটা ছবি দেখালে সে সাথে সাথে বুঝে। আমাদের শিল্পকলার উদ্ভবটাই যেরকম করে আসছে না, যে একটা পেইন্টিং প্রথমে ছিল, তারপরে ক্যামেরা আবিষ্কার হলো, তারপর চলচ্চিত্র হলো, বা একসময় যেটা নাটক হলো, হ্যাঁ, শেক্সপিয়ারের নাটকগুলো যখন আমরা দেখতাম। তো এই যে মানুষের ভিতরে, মাস পিপলের ভিতরে নাটক করে এবং সমাজের একটা সাবজেক্ট ধরে রাজার বিরুদ্ধে, সমাজের ইয়ের বিরুদ্ধে, সেটা হচ্ছে নাটক উপস্থাপন করতো। এখন সেখানে অডিয়েন্স, এতগুলো অডিয়েন্স কি চায় সেটার জন্য কিন্তু নাটক না, ঠিক আছে, নাটকটা কিন্তু ওই অডিয়েন্সকে জাগ্রত করার জন্য, একটা সাবজেক্টকে শেখানোর জন্য, এই যে সমষ্টিগত হবে। আজকে একটি নাটক যদি কোনো উচ্চ মঞ্চ পাদদেশে যদি আমরা যদি নাটকটা করে যদি কোভিড-19 সম্পর্কে করি, সেটা কত মানুষ কত তাড়াতাড়ি বুঝবে। কিন্তু টকশো বা ইয়ে থেকে, হ্যাঁ, আরেকটা জিনিস আছে, বা একটা মোটিভেশনাল একটা কাজ দিয়ে, এবং সবচেয়ে স্ট্রং হচ্ছে অ্যানিমেশন, হ্যাঁ, একটা অ্যানিমেশনের ভিতর দিয়ে যত তাড়াতাড়ি একটা মানুষকে বোঝানো যায়। তো শিল্পকলা বা শিল্প সাহিত্যের কাজটাই তো সেটা, যে শিল্প সাহিত্যকেই আমরা ইগনোর করে সবকিছুই করার চেষ্টা করছি। তো আমাদের মানটা, বা আমরা কাজ করছি কেন, আমাদের কাজের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে এখন যদি গালিটাই আমাদের উদ্দেশ্য হয়ে যায়, অশ্লীল গানটাই যদি আমাদের মূল সাবজেক্ট হয়, শিল্পকলার যদি মূল সাবজেক্ট যদি অশ্লীলতাই হয়, তাহলে তো সেখানে শিল্পকলা থাকবে না। আজ থেকে 1700-1800 সালের যদি আমরা নুড পেইন্টিং দেখি, আমরা যদি ওল্ড মাস্টারদের পেইন্টিং দেখি, সেটা কি নুড, সেটা কি অশ্লীল, নাকি সেটা শিল্প? আমরা ডেভিড, হ্যাঁ, কালিটা কোন চরিত্রের জন্য? রনক ভাই এখন একটা পুরান ঢাকার একটা ক্যারেক্টার করছে, পান খাচ্ছে, ওরা কথায় কথায় হয়তো একটা স্লাইং ইউজ করে, বা ওটা একটা কালচার, ওটাকে ধরেই অবশ্যই সেটা পরিমার্জিত হতে হবে। যে অনেক খারাপ কথা সবাই জানে, তাই বলে কি সেটা তো আর না। অ্যাস্থেটিক্সটা কেন, ওই অ্যাস্থেটিক্সটা রেখেই আমাদেরকে কাজ করতে হবে। আমি একটা বদনা নিয়ে টয়লেটে গেলাম, টয়লেটের ডোর পর্যন্ত আমি দেখাতে পারি, সকালবেলা সূর্য উঠলো, একটা বদনায় হাত দিলাম, সেই বদনাটা ক্যারি করে 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 একটা লোক হেঁটে চলে গেল, পায়ের শট নিতে পারি, মুখের শট নিতে পারি, তার এমার্জেন্সির অভিব্যক্তিটা দেখাতে পারি, বাট আমি তো টয়লেটের ভিতর দেখাতে পারি না। তো শিল্পর বোধের জায়গাটা বা অ্যাস্থেটিক্স এর জায়গাটা যদি ঠিক রাখতে না পারে, সে ডিরেক্টর না, সে রাইটার না, সে কবি, শিল্পী, সাহিত্যিক কিছুই না, সে একটি নোংরা মানুষ এখানে এসেছে। ধন্যবাদ ভাই। আমি আচ্ছা, আগে যে প্রশ্নটা ছিল তার সাথে একটু যোগ করি, মানে যেহেতু এটা এখনকার তরুণ নির্মাতা যারা, আপনাদের বয়সী যারা, ইয়াং যারা, এনার্জেটিক যারা, তাদেরকে নিয়ে বেশি অভিযোগ, হয়তো আপনার বিরুদ্ধে না, হয়তো আমার বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে। তো এই প্রজন্ম কি, মানে তাদের চ্যালেঞ্জ এটা যে আমরা হিরো আলম বা ভাদাইম্মা তাদের সাথে ভিউ বেশি নেব, মানে হিরো আলম ভাদাইম্মাকে টার্গেট করেই কি তারা আসলে ওই ভিউটা ভেঙে দিতে চাচ্ছে? কেন হচ্ছে এটা? তো আপনি ঠিক করবেন যে আপনি কম্পিটিশন কার সঙ্গে করবেন, ঠিক আছে? এখন আমি যদি হিরো আলমের সঙ্গে কম্পিটিশন করে কালকে লুঙ্গি পরে খালি উদাম হয়ে একটা ভিডিও ছেড়ে দিলাম নাচতে নাচতে, এটা হবে। শাকিব খান কিন্তু ভালো সিনেমা করছে, ওইটার কোনো কথা নাই। শাকিব খান একটা ভুল করে বলছিল যে সুন্দরবনে সিংহ পাওয়া যায়, ভাইরাল কিন্তু ওইটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো একটা গেল। কম্পিটিশন তো এই লেভেলের একটা চলে গেছে, কম্পিটিশন আমার ভিউ দেখে, কিন্তু নিচে কমেন্ট তো আর পড়ে না।
আমি তো ক্লিক করলে ভিউ হয়, নিচে কিন্তু কমেন্ট সেকশনে আছে, কমেন্টে কিন্তু দুনিয়ার বাজে কথা, যে ভাই এটা কি বানাইছেন, এটা কেমন হইলো, মুখে আরো অনেক জায়গায় আছে ভাই আপনারা বছরের মতো লাগতেছে, বস আপনি ফাটাই দিচ্ছেন। তো নানাবিধ মানুষ নানাবিধ চরিত্র থাকবে। এবার ভাষার ব্যাপারটা এসে তারপরে এটা আবার আমি আসি। ভাষাই হলো শহীদুল জহিরের একটা লাইন ছিল, পুরো গল্পটা কিন্তু চমৎকার পরিমিত ভাষায়, কিন্তু উনি তো পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকার ওই জায়গায় কিন্তু সুন্দর চমৎকার করে লিখছিল যে বান্দরটা কার্নিশ দিয়ে হাইটা যায়। শুধু এই লাইনটুকু কিন্তু একদমই পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজে লিখছিল যে বান্দরটা কার্নিশের উপর দিয়ে হাইটা যায়। তারপর আবার চমৎকার ভাবে নিচ দিয়ে লিখছে মায়া এবং তার ছেলে হেঁটে যাচ্ছিল, হাতের উঠেছিল। আমার কথা হলো, আমি যখন পুরান ঢাকার গল্প দেখাবো, অবভিয়াসলি আমি পুরান ঢাকার কথাই দেখাবো। বাংলাদেশের মানুষ কি আসলে শুদ্ধ কথা বলতো না। এখন বলতে পারেন যে রবীন্দ্রনাথ যে ভাষাটা ব্যবহার করছে, হ্যাঁ এটা তো রবীন্দ্রনাথের লোকাল ভাষা, এটা শুদ্ধ ভাষা কে বলছে? এটা কলকাতার শুদ্ধ ভাষা, এটা কিন্তু বাংলাদেশের শুদ্ধ ভাষা না। আমি এখন যে ভাষা বাজে এক্সাম্পল না, আমি বলতেছি আমি কমপ্লিট করি আমি বলছি কোন শুদ্ধতা। ভাষা কলকাতার ভাষা, এটা খুবই জ্ঞানের স্বল্পতা। এটা আমি জ্ঞানের স্বল্পতা না, আমি বলি নাই, আমি বলতেছি কোথায় আমি শেষ করি যে রবীন্দ্রনাথ তো তার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তাদেরকে শুদ্ধ করতে হবে। আচ্ছা আমি বলি না, আপনি যখন লিখবেন, আমি বলছি তার কথার ভাষা, তার মুখের ভাষা, আমি কিন্তু লিখের ভাষা বলছি। লিখাই তো অবশ্যই আপনার সবাইকে শুদ্ধ ভাষা লিখতে হবে, কারণ আপনার তো প্রমিত বাংলা অবশ্যই, বইপত্র তো আপনার প্রমিত বাংলা অবশ্যই লিখতে হবে। বইপত্রে কিন্তু আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন না, একদমই কোথাও দরকার হয় সেটা কোটেশন দিয়ে লিখতে হবে, একদম কোটেশন দিয়ে লিখতে হবে যে এই কারণে এটা লেখা হয়েছে, ওটা একদম মিনিংটা বোঝানোর জন্য, ঠিক আছে? কিন্তু ভাষাটা তো নষ্ট আমি বলতেছি কিছুদিন আগেই এটা যদি বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হইতো, তাহলে এটাই হয়তো শুদ্ধ ভাষা হিসেবে জারি হইতো। শুনেন আমি বলি, কলকাতার মানুষজন কিন্তু এই ডিবেটটা, কলকাতায় কিন্তু এই ডিবেটটা আসছে। আমি বলি ভাই, আমি লিখতে জিনিস, আমি তো আপনাদের মাঝখানে কথা বলি, আমি আমার টাইমে তারপর আবার আসেন। কলকাতার আমাদের ওই সময় সাহিত্য, বাংলা সাহিত্য ওই জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়েছে বলে এটা আমরা ভাবতে যে এইটা। আর আমাদের কুষ্টিয়ার ভাষা তো চমৎকার সুন্দর বাংলা, কি সুন্দর চমৎকার বাংলা ভাষায় কথা বলে না? আপনি বলেন না কি সুন্দর চমৎকার মিষ্টি বাংলা ভাষায় কথা বলে? হ্যাঁ, খুলনার ভাষা কি চমৎকার মিষ্টি, বাগেরহাটের ভাষা তো অনেক সুন্দর ভাষা, দিনাজপুরে একটু টেনে টেনে কথা বলে, কিন্তু দিনাজপুরের ভাষা কি মিষ্টি না? আমি তো পুরান ঢাকার মানুষ, আমি তো পুরান ঢাকা এইভাবেই কথা বলবো। আমার ভঙ্গিটা তো এইটাই, আমি বলছি কোনটা। হ্যাঁ, এখন আপনি টিভিতে, এবার আমি এইটা বললাম যে আমি কিভাবে কথা বলবো, আপনি জজ ব্যারিস্টার হবেন আর আপনি পুরান ঢাকার মতোই থাকবেন, সেটা কি এস্টাবলিশ করবেন? এটা এডুকেশন বা একাডেমিক সিস্টেম না। একাডেমিক না, আমি বলি এটা কিন্তু আমার স্বাধীনতা, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আমার বাবা কিন্তু ফ্রিডম ফাইট এই কারণে করে নাই যে, আমি বলি না, এটা কিন্তু আমার একদম স্বাধীনতা। আমি সত্যি কাকিলাপা, আমি বলছি, আমি কিন্তু টিভির ভাষার কথা বলছি। আমরা এই ভাষায় আমি এইটা কথা বলতে পারি। আপনি বলেন না, কোনো সমস্যা নেই, ছোট করে কাকলিয়াপা, ছোট করে আপনি ভুলগুলো বলবেন আর আমরা সেটা নিয়ে নিব, সেটা তো হয় না। আপনি কে এটা সিদ্ধান্ত কে ঠিক করছে যে এটা ভুল আর এটা সঠিক? মাঝখানে আমি একটু বলি, আমি কিন্তু আপনি মিস করছেন একাডেমিক এবং কথা। আমি কোন ভাষায় কথা বলবো, একাডেমিক ভাষা কিন্তু আলাদা একদম। আমি কিন্তু বারবার বলতেছি যে একাডেমিক ভাষায় আপনি লিখবেন, আপনি একদম প্রমিত বাংলায় লিখবেন। আমি কিন্তু একাডেমিক এবং আমি কোন ভাষায় কথা বলবো এটা বলতেছি। শুনেন, দাঁড়ান আমি কথা বলি, আপনি শুধু বলেই যাচ্ছেন। আপনার নিজের ভাষাটাও আসলে খুব বেশি শ্রুতি মধুর না, সেটাও আপনার ঠিক করা। আমার ভাষা শ্রুতি মধুর না, আপনার কাছে নাই লাগতে পারে, আপনার কাছে নাই লাগতে পারে। বাংলা বা আপনার যে গেলাম বললাম এগুলোর মতো একটা যেমন ভাই আমি আমার 35 বছরের জীবন আমি বড় হইতে যাবে, আমি বলবো কিভাবে? কেউ এই ভাষাটায় কথা বলছি না, আপনি যে ভাষাটায় কথা বলছেন এটা শুনতে কানে লাগছে। যেটা হচ্ছে আমি তাহলে এটা বলি, আপনি তো কথা বলতে পারেন না। শুনুন, আপনারা প্রিটেন্ড করতেছেন, আমি প্রিটেন্ড করি না, কারণ আপনি প্রিটেন্ড করতে পারেন, আমি প্রিটেন্ড করি না। আমি প্রিটেন্ড করি না, আমি এভাবে করতে পারি না। আমি বলতেছি তাহলে আপনি শুনুন, আমরা কেমনে জানি যে ব্রাড পিট শুদ্ধ কথা বলতেছে আর লিনেটো ডিক্যাপ্রিও ইংরেজিতে শুদ্ধ?
আমি তো জানি না, শোনো, আমি তো ইংরেজি, আমি বলি ভাই, আমি তো আর হলিউডের মানুষ না, আমি তো আমেরিকাতে বসবাস করি না, তা আমি কেমনে বুঝবো যে ভাই আমি তোমার ডিকেপ্রিয়ার ইংরেজিটা রাইট আর ইয়ারটা রাইট না? তোমারটা আমি বুঝতে পারছি। আমি ইংলিশ কিন্তু আমাদের বারবার বলছি যে বলেন। একাডেমিক ভাষা একদমই আলাদা। আমি তো না, না, বলছি একাডেমিক আর কথ্য ভাষার মধ্যে একদম পার্থক্য আছে। না, একাডেমিক একাডেমিকে না। আপনি অবশ্যই শুদ্ধ 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 কথা বলবেন, একাডেমিক শোনো, একাডেমিক কথাটা আপনি একদম শুদ্ধ কথা বলবেন। শুনুন বলেন কাকুলি আপা। আগে এসে আচ্ছা 25 রৌনক বছর ভাই আগে কথাটা একটু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। বলি, আমি আমরা ইউনিভার্সিটিতে রৌনক ভাই 25 কথাটা বছর আগে একটু হ্যাঁ। ভর্তি হয়েছি। 30 সেকেন্ডের জন্য 30 সেকেন্ডের জন্য রৌনক ভাই যেটা একটু কথা হচ্ছে, বলুন। রৌনক ভাই 30 সেকেন্ড। ইমেল যে কথাটা বলেছে একটু আমি দ্বিমত পোষণ করছি। তার কারণ হচ্ছে প্রমিত ভাষা মানে কি, মানে বাংলা একটি ভাষা, বাংলার একটি তোমার পুরো সমগ্র দেশ জুড়ে, এই বাংলা জুড়ে একটি মানদণ্ড তৈরি করা হয়েছে যে এটি হচ্ছে বাংলার স্ট্যান্ডার্ড ফর্ম। নোয়াখালীর ভাষা সিলেটের মানুষ বুঝবে না, সিলেটের ভাষা নোয়াখালীর মানুষ বুঝবে না। এরকম হ্যাঁ। অসংখ্য প্রত্যেকের আঞ্চলিক ভাষা প্রত্যেকের নিজস্ব, একেবারে আঞ্চলিক। এটা আমি আঞ্চলিক তো মানে ওটা আঞ্চলিক। বললাম। না না না, শোনো, রাষ্ট্রীয়ভাবে আমি তোমার সঙ্গে চা খেতে খেতে পাড়ার মোড়ে টি স্টলে যে আড্ডা, যে ভাষায় কথা বলবো, সে ভাষায় আমি গণমাধ্যমে কথা বলবো না, কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে। ঠিক আছে, তারপর আমি যে ভাষায় আমার বাসায় আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, সেই ভাষায় আমি আমার অফিসে বসের সঙ্গে কথা বলতে পারি না। এটি একটি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ডটা তুমি যখন ফর্মাল জায়গায় থাকবে, ফর্মাল হবে, তখন তোমাকে অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতেই হবে। তুমি আচ্ছা, আঞ্চলিক বাংলাদেশে আমরা শুধু ভাষাটা, এটা ফর্মাল বললেন, বাংলাদেশের ফর্মাল, আমাদের তো জাতীয় পোশাকই নেই এই মুহূর্তে। আমাদের জাতীয় সামগ্রিক আসতে হয়, জাতীয় পোশাক কি ভাই? আমরা আমাদের জাতীয় পোশাক কি? আপনি যদি এখন না, না, না। আমি লুঙ্গি আর পাঞ্জাবি পরে এদিকে জানাবে ইলেকট্রিসিটি, আপনার এটার সঙ্গে আমি একটু অ্যাড করি। আমি যদি এখন লুঙ্গি পরে ইউনিভার্সিটিতে যাই, আর হাসাহাসি করবে, হাসাহাসি করবে না, বা পাজামা একটা ঝোলা পাজামা পরে গেলে এই মুহূর্তে আমি গেলে, কিন্তু আমার বাবা তো ঝোলা পাজামা পরে ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করছে। আমরা না নিয়ে আসতে চাই। না না না, 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 এখন তো বিষয়টা এখন ভিন্ন। থেকে মানবে না মানুষ। বিষয়টা ভিন্ন। আমরা তো বিষয়টা আমরা ভিন্ন। না, না, ভাই একদমই ভিন্ন না, এটা টোটালটা কি মনে করবে? স্ট্যান্ডার্ড ভাই, একটা স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে সবকিছু। কে কি মনে করবে, হ্যাঁ। এটি তোমার আমার ভাব বিষয় নয়। আমার ভাববার বিষয় হচ্ছে কোনটি যৌক্তিক এবং কোনটি, ধরো যে ভাষার ক্ষেত্রে প্রমিত ভাষা বাঙালি হিসেবে প্রত্যেকটি মানুষের, শিক্ষিত মানুষের জানাটা জরুরি। সুন্দর করে কথা বললে দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, সব না, ঠিক থেকে ঠিকঠাক। কিন্তু অবশ্যই তুমি আমি তো টিভিতে এটা বিপক্ষে, কিন্তু টিভিতে আমি এটা বিপক্ষে। টিভিতে আমি চাই হলো প্রপার একদম ঠিক। আমি তো কিন্তু বারবার বলছি যে একাডেমিক এবং প্রমিত। তাই আমি এইভাবে কথা বলতে আমার কমফোর্ট হয়, আমার খুব আরাম হয়, বিকজ অফ আমি তো বারবার বলতেছি যে আমি এইভাবে কথা বলতে আপনার কাছে কাকলিয়া প্রস্তুতির মতো নাই লাগতে পারে, কিন্তু আমি অ্যাজ এ পুরান ঢাকার মানুষ এবং বা আমি এটা ওন করি। আমার বাবা ওই মা তুই কেমন আসস এটার জন্য যুদ্ধ করছেন। একদম আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, আমার বাবাকে আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন, বা পুরান ঢাকার যে কোনো মানুষ, সে তার মাতৃভাষার জন্য, এটা আমার মাতৃভাষা, আমি একদম প্রাউড ফিল করি। আমি বলি প্রমিত ভাষার আগে, প্রমিত ভাষা আসছে, প্রমিত ভাষার উৎপত্তি, প্রমিত ভাষার উৎপত্তির আগে আমার ভাষার 400 বছর ইতিহাস আছে ভাই, আমার ভাষার 400 বছর ইতিহাস আছে বাংলা আজকের সংস্কৃতি থেকে। তিনজনের বক্তব্য বা তিনজনের অবস্থান আমরা এটা বুঝতে কি পেরেছি। না ভুল জিনিসগুলোকে জোর গলা করে এস্টাবলিশ করার মধ্যে আমি তো ভুল সিদ্ধান্ত নিতে বলতেছি না, সিদ্ধান্ত নেই না। কাকলি, রৌনক ভাই, ইমেল ভাই, আমরা তিনজনের বক্তব্য, তিনজনের অবস্থান একদম পরিষ্কার আমরা বুঝতে পেরেছি, এবং দর্শকরা বুঝতে পেরেছে। নিয়াজ ভাই, আপনার কাছে একদম শেষ প্রশ্ন। আপনি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ডিরেক্টর এবং অভিনেতা যেখানে আছে সেখানে আপনি তো ক্যামেরার পেছনে একদম আটকে থাকা মানুষ, ফ্লোর একটু কম পেয়েছেন। তারপর একদম শেষ কথা, নিয়াজ ভাই, আপনি কি সিনেমায় কাজ করছেন? করেছেন। আমি আমার সিনেমা ছিল গাজী রাকায়েত ভাইয়ের, যেটা অনুদানের এবং বাংলা এবং ইংরেজি সিনেমা, যেটা বাংলাদেশের প্রথম ইংরেজি সিনেমা হয়েছে দ্য গোর, দ্য গ্রেট। আশা করছি আপনাকে আমরা আগামীতে নিয়মিত সিনেমা তো পাবেন, সব জায়গাতে আপনার মেধার জায়গাটা, আপনার সৃষ্টিশীলতার জায়গাটা আপনি দেখাতে পারেন। রৌনক ভাই, মানে আমরা একদম শেষ সেগমেন্টে চলে আসছি, শেষ সময়। রৌনক ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাই, আমি জানি না বাংলাদেশে আর কেউ আছে কিনা, আমি আপনাকে বলি যে শিশু নাট্যকার, শিশু নির্মাতা, মানে মানুষ যখন পর্যন্ত এখন হয়তো স্বপ্ন দেখে 10 বছর, 15 বছর, 20 বছর বয়সে, তো আপনি যে সময়, যে বয়সে নাটক লিখলেন এবং পরিচালনা করলেন, সেই হিসেবে আসলে সেই সময়ের জন্য এটা শিশু।
আপনি শিশুই ছিলেন, তখন যে যে একটা ব্যাপার, মানে সিনেমাতে কেন আপনার আমরা পাচ্ছি না, মানে আপনার সব আমরা জানি মেধাটা আছে, সিনেমা লেখা, সিনেমার ডিরেকশনের জায়গায় আমরা আপনাকে পাবো কবে? আসলে রৌনক ভাই, ডিরেক্টর আমি এটা ইন্টারাপ্ট রৌনক ভাইকে কি আমরা বেশি বুড়ো বানিয়ে ফেলছি না? না 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 না, রনক ভাই পুরো না, কিন্তু রনক ভাই যে সময় লিখেছে, যে বয়সে নাটক লিখেছে, পরিচালনা করেছে, এইটা কিন্তু অবশ্যই একটা অনেক বড় ব্যাপার। আমি জানি না এর চেয়ে কম বয়সে বাংলাদেশে কেউ শুরু করেছে কিনা। না না, অবশ্যই করেছে, অবশ্যই করেছে। ইউটিউবার করেছে ভাই, প্রফেশনাল জায়গায়। ইউটিউব, না, যেটা ফেসবুক তো হচ্ছে যে ভিন্ন জিনিস। যেটা হচ্ছে যে আমি তো আসলে সারা জীবন অভিনেতা হতে চেয়েছি। হ্যাঁ, তো পরিচালনার জায়গাটা আমি শখে করতাম। আর হচ্ছে লেখালেখির জায়গাটা আমি বাধ্য হয়েছি, কারণ আমাকে তখন কি অভিনয় নিত না। নায়কের বন্ধু, মাস্তান, নায়িকার ব্যাগ ছিনতাইকারী, এরকম আমি আপনাকে নায়ক বানিয়েছি আমার দ্বিতীয় প্রোডাকশন। হ্যাঁ, তখনকার শুরুর দিকে কথা বলছিলাম আর কি, যে আমাকে এই ধরনের চরিত্রে মানুষ নিত, তো এগুলো দেখে আমার খুব অভিমান হতো যে ধর এটা এই কাজ আমি করবোই না। কিন্তু যেহেতু আমি নাটকটাই করতে চাই, সেহেতু আমি করলাম কি, যে ফট করে একটা নাটক লিখে ফেললাম, সেটি প্রচার হলো, অসম্ভব জনপ্রিয় হয়ে গেল, আমি নাট্যকার হয়ে গেলাম। হ্যাঁ, ওইভাবেই আমি নাটক লিখে খাচ্ছিলাম অনেক বছর। তারপর আবার আমি অভিনয় সুযোগ পেলাম, প্রধান চরিত্রে, ভালো চরিত্রে, তো আমি অভিনেতা হলাম আর কি। আসলে সিনেমার স্ক্রিপ্ট, আমি পাণ্ডুলিপি কয়েকটি আমার লেখা আছে, একটি অনুদানের জন্য জমা দিয়েছিলাম। অনুদান কমিটি আমাকে যোগ্য মনে করেননি, তো সেই জায়গা থেকে হয়তো নিজে কখনো টাকা জোগাড় করতে পারলে হয়তো ছবি অবশ্যই বানাবো, মানে মৃত্যুর আগে একটি ছবি হলো অন্তত বানাবো, আমি এটুকু নিশ্চিত। তো ধন্যবাদ রৌনক ভাই। কাকলি, একদম শেষ প্রশ্ন, কাকলির কাছে কবে আমরা ঢুসুম ঢুসুম মারামারি এবং কোমর দুলানো নাচ আইটেম সং এর সিনেমা পাবো? আমি যদি এরকম ছবি বানাই, সেটাও মানে সুপার ডুপার হবে, কিন্তু আমি এরকম ছবি মনে হয় না বানানোই ভালো, কারণ এই ধরনের কাজগুলো করার জন্য প্রচুর ডিরেক্টর আছে, আর আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলো যদি আমি করে যেতে পারি, এটার কিন্তু আর্কাইভ থেকে যাবে। কারণ আমি তো এত বেশি অ্যানালাইসিস করে এক একটা ফ্রেম এমন করে গুছাই, বা পুরোনো জিনিস সেখানে অ্যান্টি থাকে, গল্প থাকে, তো আমার কাছে মনে হয় যেহেতু আমি এই এফোর্ট গুলো দিতে পারি, এই অ্যাস্থেটিক্যাল এই এফোর্ট গুলো কিন্তু অনেকে দিতে পারে না, তো আমার কাছে মনে হয় যে আমার ধারায় থাকলেই ভালো। একটা ছোট্ট মজা করি, করোনা যখন আসলো, কেন আসলো, কিসের জন্য আসলো, ভয় পেয়ে গেলাম, তখন সাথে সাথে প্রথমে আমার কাছে মনে হলো, আচ্ছা দেখি তো, না না বাবা, আমি কোনো খারাপ কিছু বানাইনি, ভালো কিছু বানাইছি, কোনো আইটেম সং টং বানাইনি, কাউকে উল্লঙ্গ টুলঙ্গ করিনি, আমার কোনো পাপ নাই, যা বানাইছি দেশের জন্য বানাইছি, ভালো কিছু বানাইছি। এটা হচ্ছে আমার করোনা আসার সাথে সাথেই প্রথম অনুভূতি হলো, আমি যা প্রোডাকশন বলছি খুব ভালো। ওকে, ধন্যবাদ। ইমেল ভাই, হ্যাঁ, ওকে ইমেল ভাই, আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছুদিন আগ পর্যন্ত কলকাতা ইন্ডাস্ট্রি যখন প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, বাংলাদেশের নির্মাতারা, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা গিয়ে কলকাতার সিনেমাটাকে বাঁচিয়ে রেখেছিল। তারপর কলকাতা কিন্তু আবারও শেষ। সেই শেষ থেকে আবার বেঁচে উঠলো কিভাবে? টেলিভিশনের নির্মাতারা যখন সিনেমায় ঢুকলো, গল্পকে প্রাধান্য দিল, অভিনেতা অভিনেত্রীকে প্রাধান্য দিল, স্টার সেলিব্রিটির কাছে গেল না, কাস্টিং এ প্রাধান্য দিল, গল্পকে প্রাধান্য দিল, এবং কলকাতা ইন্ডাস্ট্রি টোটাল চেহারা বদলে গেল। আজকে মনে হচ্ছে যে কলকাতা থেকে আমরা কয়েকশো বছর পিছিয়ে আছি, যেখানে আমরা তাদের ইন্ডাস্ট্রি বাঁচিয়েছি একাধিকবার। তো আমি সেখান থেকে বলতে চাই যে ইমেল ভাই, আপনার সম্বন্ধে যখন মানুষের সাথে কথা বললাম, তখন দুইটা বললো, আধুনিকতা এবং আগের দিনের যে মূল্যবোধের যে ব্যাপারটা, আগের দিনের যে নির্মাণ, এই দুইটা মিশেল আপনার মধ্যে আছে। আপনি স্লোতে গা ভাসান নাই, আপনি সস্তা কোনো কিছু করতে চান নাই। এরকম একটা জায়গা থেকে আসলে সিনেমাতে আপনাকে আমরা কি পাবো কিনা, আপনি কোনো স্বপ্ন দেখছেন কিনা, বা আমাদের স্বপ্ন দেখাবেন কিনা? না, সিনেমা তো অবশ্যই বানাতে চাই। আর যেটা হলো যে আমার আসলে, আমরা যে বললাম যে ব্যাকগ্রাউন্ডের আসলে কোনো বিষয় থাকে না। রবীন্দ্রনাথ 100 বছর হয়ে গেছে, তারা আমরা কি ক্রস করতে পারি নাই? 100 বছর আগের একটা মানুষ, 150 বছর আগের মানুষ, তারা কেউ আমরা ক্রস করতে পারি নাই। আমরা কিসে আধুনিক হইলাম? কি আধুনিক দাবি করি আমরা? এই যে সবাই আধুনিক দাবি করতেছে, একটা মানুষের 100 বছর আগে লেখা গেছে, আমরা তারা এখন কি ক্রস করতে পারি নাই। এই আধুনিকতা তো আমি স্বীকারই করি না। মানে আমরা যে বলি যে আমরা খুব আধুনিক হয়ে গেছি, এই হয়েছি,
ভাই জিন্সের প্যান্ট পরা আর হলো সানগ্লাস পরা চুললে খাড়া করা মানে তো আধুনিক না। তার সিনেমাটা বানাইতে চাই। আর হলো যে বললেন যে কলকাতার এটা, কলকাতার যে মানে কলকাতা বা সারা পৃথিবীর যে সুবিধাটা আছে, ইভেন কিন্তু লেবানিজ অনেক সিনেমা আছে, আর্জেন্টিনার অনেক সিনেমা আছে, মেক্সিকান অনেক সিনেমা আছে, হংকং এর যে ইন্ডাস্ট্রি আছে এটা ছোট একটা দেশের। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিটা জাস্ট দাঁড়ায় নাই বলে কাকুলিয়া পাইটা বেশি ফেস করছে। আপনার সেন্সর বোর্ড নামের একটা বিষয় আছে, আপনারা হাত পা বাইন্দা বলছে তুমি সাঁতার, আর আপনি ডুব সাঁতার দিতে পারবেন, 100 মিটার পর্যন্ত দিলেন, অনেকক্ষণ করে ডুব সাঁতার দিয়ে দিয়ে গেলেন, আপনি তো দম ফুরে আসবে আপনার। আপনি গ্রেডিং সিস্টেমটা যদি করতো যে ভাই এটা আন্ডার 18 প্লাস, 15 প্লাস, 12 প্লাস, কারণ আপনি সিনেমা তো নানান সাবজেক্ট আসতেই পারে। আমার এখন মনে হলো যে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আমি একটা কাজ করব, কিন্তু সেই পারমিশনটা আমি পাবো না। ইন্ডিয়াতে গান্ধীজির নিয়ে এত ফানও করা হয়, আর এই মানুষটা কি সারা জীবন শুধু সিরিয়াসনেসে ছিল, তার মধ্যে কি কোনো রসবোধ ছিল না, অন্যান্য কোনো রসবোধ ছিল না? আর ছিল তো, কিন্তু আমরা কি সেই পারমিশনটা পাবো? আমাদের সেন্সরশিপ নামক এই বিষয়টা যতদিন পর্যন্ত না সরানো হবে, হ্যাঁ, কারণ আমাদের একমাত্র বাংলা সিনেমা দেখে পৃথিবীর যে কোনো মানুষ বুঝবে পুলিশ হলো ফেরাস্তা টাইপের জিনিসপত্র, এরা কোনো অন্যায় করে না, এরা কোনো পাপ করে না, ঠিক আছে। নায়ক নামক একটা বিষয় আসে, এরা মঙ্গল গ্রহের, আর হলো নেপচুন বা প্লুটো থেকে ভিলেন আসে, যারা মারামারি করে ঢিসা ঢিসা আওয়াজপত্র হয়। এটা কিন্তু আর কোথাও নাই। এই অস্তিত্ব শুধুমাত্র আমাদের এফডিসি ভিত্তিক, যে এফডিসি ছাড়া সিনেমা হবে না, কমার্শিয়াল যে বাংলা সিনেমা, এটা ছাড়া আর পৃথিবীর কোথাও স্লো মোশনে গুলিও হয় না। হ্যাঁ, আর এই বলিউডে কিছু জায়গায় হয় আর কি। এখন আমাদের সেন্সরশিপটা উঠাই দিয়ে একটু গ্রেডিং সিস্টেম করলে আমাদের জন্য আরাম হতো। কাকুলি আপার যেরকম গল্প বলেন, কাকুলি আপারা যদি আরেকটু ফ্রিডম দেওয়া হতো, উনি যদি আরো গভীরে যেতে পারতো। হ্যাঁ, আর এটা তো একটা বিষয়। আরেকটা হলো কলকাতা পার্সোনাল, ওদের মধ্যে অনেক ক্লাস আছে। পরমব্রতর সঙ্গে প্রেম ছিল, আরে চমৎকার সুন্দর নামটা ওর এই মুহূর্তে হারাই ফেললাম। চমৎকার প্রেম ছিল আমাদের দেশে। একটু আপা এটা দরকার আছে কাকুলি আপা, এটা কেন বলতেছি, আমাদের দেশে হয় কি, আমরা কাজের ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপ নিয়ে চলে আসে, না ভাই তার সঙ্গে একটা সময় এসে আমাদের সমস্যা। আমি আত্মঘাতী হয়ে যাই না। শেষ করি, আমরা প্রায় 10 মিনিট 12 মিনিট চলে গিয়েছি। রুবেল ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে কলকাতার আপনি বললেন যে টেলিভিশনের মিডিয়ার দ্বারা আসছে সিনেমাকে চেঞ্জ করে ফেলেছে, আসলে তা না। এখানে কিন্তু পড়াশোনা করা অনেক ফিল্ম মেকার চলে আসছে অলরেডি, সত্যজিৎ রায় ইনস্টিটিউট থেকে, এবং পুনে তো আজ থেকে 50 বছর আগে। এবং এই সারা ভারতবর্ষের মধ্যে ফিল্মের উপরে যে ইনস্টিটিউট বা কলেজ বা স্কুল যেটা হোক না কেন, এটা এখন অনেক বেশি স্প্রেড হয়ে গেছে। হ্যাঁ, এবং নাসিরউদ্দিন শাহ থেকে আরম্ভ করে সিনিয়ররাও কিন্তু আপনার ইনস্টিটিউশনের ভিতর দিয়েই কিন্তু আসা। এই যে একটা স্কুলিং ওদের চলছে, আর ওদের সেন্সরশিপ আরো কঠোর, ওদের আইন খুবই স্ট্রিক্ট। আপনি চাইলেই কিন্তু ওই যে মাসের প্রথম রবিবার আপনি খোলা রাখতে পারবেন না, কেউ শুটিং করতে পারবে না, এইরকম অনেক জিনিসগুলো আছে। এবং ওদের টাইমলি শুটিং সে হলো কি হলো না, লাইটম্যান কিন্তু 8টা বাজার সাথে সাথেই আপনার ওই সকেট খুলে ফেলবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ওরা পাংচুয়াল। ওদের লাইফস্টাইল, আমরা বাঙালি ঠিকই, কিন্তু ওদের লাইফস্টাইল এবং আমাদের লাইফস্টাইলের মধ্যে অনেক পার্থক্য। ওরা মৃত্যু পাই, আমরা অমৃত্যু পাই। ব্যাপার হচ্ছে যে তারা তাদের প্রফেশন, যে প্রফেশনাল যে আচরণ, সেই ব্যাপারটা আছে, তাদের মধ্যে স্টার সেলিব্রিটি আছে, কিন্তু প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা সংগঠন এত শক্তিশালী যে আমার লোক এই সময় ঢুকবে, এই সময় বের হবে, আপনি যে মন চাইবেন। এই যে ডিসিপ্লিন বা নিয়ম, এটাই হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। নাটক হোক, সিনেমা হোক, সেখানে খুব বেশি জরুরি। ধন্যবাদ রৌনক হাসান ভাই, ধন্যবাদ শাহনাজ কাকলি, ইমেল হক। এবং আমি 10 সেকেন্ড একটু যোগ করে দিই, 10 সেকেন্ড একটু বলি, কাকুলি আপনার সঙ্গে একদম মত মিলে। বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রিতে 7,200 কোটি টাকার মার্কেট, 7,200 কোটি টাকার মার্কেট। এই দেশের ব্যবসাটা সবকিছু মিলে, ঠিক আছে। একটা জার্নাল ছাপা হয়েছিল প্রথম আলো বা ডেইলি স্টারে গত বছরের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে, একটা এরকম একটা লেখা ছাপা হয়েছিল। এত বড় মার্কেটে কেন ডিসিপ্লিন হবে না? বাংলাদেশের কোন গার্মেন্টসটা আপনি 8টার পরে ঢুকে লেট্রি কাটা হয় না? কোন অফিসে আপনি 5 মিনিট বা আধা ঘন্টা লেটে গেলে লেট্রি কাটা হয় না? আর নিয়ম নাই। একমাত্র আমাদের কোনো শৃঙ্খলা বোধ নেই। আমাদের শৃঙ্খল মানে যেটাই করি একটা নিয়মের মধ্যে দিয়ে এই কারণেই আমাদের আরো সংগঠিত হওয়া জরুরি, সংগঠনকে শ্রদ্ধা করা, সংগঠন করাটা খুব জরুরি। এই কারণেই নিয়মের জন্যই আমাদের একত্রিত হতে হবে আসলে।
ধন্যবাদ সবাইকে। দর্শক আজকে যারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন রৌনক ভাই ছিল, শাহনাজ কাকুলি ছিল, এমএল হক ছিল, নিয়াজ মাহবুব ভাই ছিল। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপারগুলো নিয়েও কথা হয়েছে। আমরা এই আমাদের অতিথিগুলোকে না আগামীতেও কথা বলবো। আগামীতে হয়তো এই একই অতিথি আসবে, একই প্যানেল আসবে, হয়তো এই অতিথিদের সাথে অন্য অতিথিরা আসবে। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং করোনা মুক্ত সুন্দর বাংলাদেশে আপনাদের সবার সাথে আমাদের দেখা হোক সেই প্রত্যাশা করছি। আমরা সবাই করোনা মুক্ত বাংলাদেশে আমাদের নাটক মুক্তি পাক, আমাদের সিনেমা মুক্তি পাক এবং আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে খোদা হাফেজ, ধন্যবাদ, শুভরাত্রি।